ব্যবস্থাপনা করতে হবে। এটা যদি আমি প্রত্যেকে যদি আলাদা ব্যবস্থাপনা করে রাখি তাহলে কিন্তু আমার এই জিনিসটা কঠিন হবে না। আর যখন থেকে আমরা এই একত্রিত করে ফেলতে দাঁড়িয়ে কঠিন হচ্ছে, এই জন্য সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এটা একেবারে গ্রাসরুট লেভেলে করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা দুটো মতামত দেবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই কাজটা করার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মন্দির, যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ আমাদের সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন ক্লাব আছে, তাদের সবাইকে কন্টিনিউয়াসলি এই কাজের মধ্যে সম্পৃক্ত রাখা। এবং আরেকটা আমাদের সিলেট যেহেতু ভূমিকম্প কর্পোরেশনের এলাকা, সেই জন্য আমাদের কিছু ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারদেরকেও এই কাজে সম্পৃক্ত রেখে যখন নাকি আমরা এটা কন্টিনিউয়াসলি কাজটা করবো তখন নাকি এটা সুফলতায় সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমার মনে হয় যে এরকম মনে হয় যে না আমি একটা মজা ফেলছি যে না এই মজাটা এটা খারাপ যাবে না, এরকম মানুষের আমার মধ্যে তৈরি হয়ে যায়, তখনই আমাদের এই কাজটা সাকসেসফুলি আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিয়া সাহেবকে। উনি যে ওনার যে মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের সামনে সিলেট সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে যে বার্নিং প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। আসলে এগুলো তো আমরা সবসময় দেখে আসছি, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অত্যন্ত চমৎকারভাবে বাস্তবতাকে তুলে ধরেছেন। একটা সুখবর আপনি দিয়েছেন যে সিলেটের ফাইনাল ডিসপোজাল যেখানে হয় ফাইনালি পাড়ায় চোখে স্যানিটারি ল্যান্ডফিল করে, তো সেটা হলে আমার মনে হয় আমাদের কিছুটা উপশম হবে। তারপরে হয়তো এটাকে বায়োগ্যাস বা কম্পোজ ফার্টিলাইজারে পরিবর্তন করার বিষয়টা করবে। যাই হোক, আমাদের আজকের যে কার্যক্রম আমরা সময়টা কিছুটা পিছিয়ে আছি, আমরা 1:30 মধ্যে শেষ করবো, তো এখন 12:20 হয়ে গেছে। আমাদের এখন সম্ভবত মুক্ত আলোচনা ভিডিও চিত্র, তাহলে আমি অনুরোধ করবো কেউ আমাদের বেলার পক্ষ থেকে একটা ভিডিও চিত্র প্রদর্শনী করা হবে। আমি অনুরোধ করবো আপনারা ভিডিও চিত্রটি এখন দেখেন, আর আপনাদের সামনে স্ন্যাক্স দেওয়া হয়েছে, অনুরোধ করবো এটা গ্রহণ করুন। যারা ভিডিও চিত্র যে আমরা সবাই প্রোগ্রাম নির্মাণ করছি আমাদের
আসলে সব সময় যেটা হয় আমাদের কলমে যতটা সুন্দর থাকে বাস্তবিক অর্থে সব সময় আসলে ততটা সুন্দর হয় না, এবং সুন্দর না হওয়াটা আসলে দোষের কিছু না, তবে সুন্দরের পথে না এগোনোটাই সমস্যা। এবং যদি আমরা এগোতে পারি তাহলে আমরা একটা বিষয়ে এখানে আমরা দেখেছি যে আমাদের সিটি কর্পোরেশন অন্যান্য বিষয়ের মতো বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আধুনিকতার দিকে যাচ্ছে। আমার পাশাপাশি যদি আমরা গত 28 এবং 30 তারিখের এই ভিডিও চিত্রটা দেখি তাহলে আমাদের মনে হয় যে আমরা যে পরিকল্পনা করেছি এবং আজকের দিনে এসে যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে আমাদের কতটুকু আরো সময় লাগবে, কিংবা আরো আমাদের কতটুকু চিন্তা ভাবনা করা লাগবে, কিংবা আমাদের মনের উন্নয়ন সাধনের প্রয়োজন আছে, সব মিলিয়ে আসলে একটা জিজ্ঞাসা থেকেই যায়। এবং আমরা আশা করি যে আসলে পরিকল্পনা মাফিক আমরা এগোবো, আমাদের সিটি কর্পোরেশনকে দূষণ মুক্ত একটা সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার আশা করছি। এবং
এই ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম, আমি বলি 2020 সালে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি থেকে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে কি কি করা হচ্ছে কিংবা কতটুকু অগ্রগতি হয়েছে বা মূলত পরিকল্পনাটা কি। 2021 সালের শেষের দিকে এসে 2022 সালেও আমরা কিন্তু জানি যে তথ্যের খুব একটা হেরফের হয়। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে তথ্যটাকে আমরা যদি আজকেও এসে স্থির করে দিই, তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে বাস্তবিক অর্থে এবং প্লাস্টিক যে বিষয়গুলো এর মধ্যে কিন্তু অনেক খারাপ চলেছে। আমি শুরু করতে চাচ্ছি যে কর্তৃপক্ষ যে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য নির্ধারণ করেছে, যেখানে আবর্জনাটা ফেলা হচ্ছে, সেই জায়গাগুলো আদৌ আসলে এই ময়লার বাগানে পরিণত করার জন্য উপযুক্ত কিনা একটা বিষয়। আমি যদি বলি যে গুরুত্বপূর্ণ জনবহুল এবং গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আছে, যেমন বিকাবি বাজার পয়েন্ট, এমসি কলেজের সিলামোর পয়েন্ট কিংবা উপশহরের যে ডি ব্লকের কাছে শাহীদ গাছা, এই জায়গাগুলো আসলে জনবহুল জায়গা এবং বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো যদি আমরা সেকেন্ডারি ডাম্পিং স্টেশন হিসেবে বাছাই না করতাম, অন্য কোনো জায়গা বাছাই করতাম, তাহলে উভয় ভালো হতো। আমরা দেখেছি যে 21টা প্রাইমারি স্টেশনের কথা বলা আছে, আর সিটি কর্পোরেশন কর্তৃক যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যে 21টা প্রাইমারি ডাম্পিং স্টেশনের কথা বলা হয়েছে। আমরা ঘুরে ঘুরে যেটা দেখেছি সেটা হচ্ছে সেখানে মাত্র কয়েকটা ছাড়া 19টিতে কিন্তু কোনো অবকাঠামো নেই। আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী আনামি সর্দারকে, পরিশ্রম করে 2 দফায় 2020 সালে যখন আমরা এই উদ্যোগ নিয়েছিলাম সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবো, তখনও কিন্তু এই তথ্যের সাথে মিল রেখে আমরা কিছু কাজ করেছিলাম একেবারে মিল লেভেলে, এবং গত 28 এবং 30 তারিখে জানুয়ারি মাসে এই কাজটা আবার আমাদের টেকনিক্যালি আসলে কোনো পরিবর্তন আছে কিনা এই বিষয়টা জানার জন্য। আমরা দেখেছি যে 45টা ডাম্পিং স্টেশন আছে, 8টিতে কোনো ডাস্টবিন নেই, খোলা জায়গায় ময়লা ফেলা হচ্ছে, যেটা আপনারা দেখেছেন। তো আমি সংখ্যাটা এখানে উল্লেখ করলাম। বাকিগুলোর মধ্যে দুটোর অবকাঠামো ভালো, যেটা আমি বলছি সেকেন্ডারি ডাম্পিং স্টেশন হচ্ছে রিকাবি বাজার পয়েন্ট এবং উপশহরে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই ডাম্পিং স্টেশনকে ঘিরে আবার একটা এই যে ময়লার গাড়িগুলো এসে লাইন ধরে থাকে, তখন কিন্তু কোনো মানুষ ওইদিকে যেতে পারে না। সুতরাং আমার মনে হয় ওই জায়গাটা মানুষের জন্য আসলে কিছুটা সময়ের জন্য পরিত্যক্তই হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের আসলে খুবই সচেতনভাবে নজরে রাখা দরকার, এবং পরিকল্পনা যদি সম্ভব হয়, এখনো সময় আছে, আমরা হয়তো বিকল্পগুলো চিন্তা করতে পারি। আমরা যদি ফাইনাল ডাম্পিং স্টেশন যেটা দেখলাম, যে ফাইনাল ডাম্পিং স্টেশনে বলা হচ্ছে যে আসলে একটা ডাম্পিং স্টেশন আছে, এখানে অবকাঠামো আছে, কিন্তু আমরা বাস্তব চিত্রটা দেখলাম যে এখনো কিন্তু ময়লাগুলো বাইরেই যাচ্ছে। সুতরাং আমরা এই জায়গা থেকে অনেক দূর পিছিয়ে আছি। আর তারপরে যেটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে সিটি কর্পোরেশনের যে জনবল আছেন কিংবা যে গাড়ির কথা বলা হয়েছে, যে গাড়ি আছে কিংবা পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত যারা আছেন, যে কর্মী আছেন, এবং এই মোটামুটি প্ল্যানটা আসলে অনেক সুন্দর। আমি যেটা বলছিলাম যে অনেক সুন্দর, কথার সাথে কাজের মিল না থাকলে সমস্যা হয়, এবং মিলের দিকে যেতে গেলে যদি আমাদের চেষ্টা থাকে তাহলে সেটা আমরা পজিটিভলি নিই। বেলা কিন্তু সমালোচনা করার জন্য না, আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে সিটি কর্পোরেশন থেকে যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি, এবং এ পর্যন্ত আসছে তাদের কাছ থেকে, এবং এই যে তথ্যটা উপস্থাপনার মধ্যে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটা হয়তো আমরা তথ্য অধিকার আইনেও সবগুলো পেতাম। সুতরাং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য কিন্তু তাদের একটা ইতিবাচক ভূমিকা আমরা বলবো আছে। এরপরে যে বিষয়টা হচ্ছে যে এখানে যে বর্জ্যগুলো পোড়ানো হয়, আমাদের আজকের দিনে এই বিশ্ব থেকে একটা সমস্যা হচ্ছে যে প্লাস্টিক বর্জ্য। আমরা যদি পচনশীল বর্জ্যের কথা বলি, যে পচনশীল বর্জ্য আমাদের জন্য এতটা ক্ষতিকর না হলেও প্লাস্টিক বর্জ্যটা কিন্তু মানবদেহের জন্য, পরিবেশের জন্য ক্ষতিকর, এবং এই প্লাস্টিক বর্জ্যটা কিন্তু অনেকাংশে পোড়ানো হয়। এই প্লাস্টিক বর্জ্য পোড়ানো কিন্তু প্লাস্টিক বর্জ্য মাটিতে পাচ্ছে, প্লাস্টিক বর্জ্য পোড়ানোটা আরো বেশি ক্ষতিকর। এই যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে দুইটা নীতি অনুসরণ করা হচ্ছে, একটা হচ্ছে পোড়ানো, অন্যটা হচ্ছে অন্যভাবে এটাকে রিইউজ করা বা ইউজ করা। কিন্তু পোড়ানোটা আসলে আমরা বলি যে প্লাস্টিক পোড়ানো থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি এই মাঝখানে একটা কথা জানিয়ে রাখি যে বাংলাদেশের পুরো বাংলাদেশ নিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করার জন্য বেলা 8 থেকে একটা লিস্ট করা
প্লাস্টিককে বর্জন করবো। এই জায়গা থেকে আমরা বলতে চাই যে যদি আমাদের পুরোপুরি পলিথিন বা প্লাস্টিক বর্জন সম্ভব না, আপাতত সম্ভব না হলে আমরা যদি একবার ব্যবহারের জন্য যে প্লাস্টিক আছে সেটার ব্যবহার থেকে যদি আমরা করে রাখতে পারি তাহলে এটা আসলে বেশি সময়ের ব্যাপার না। বিশ্ব থেকে কিন্তু এখন প্লাস্টিক একবার ব্যবহারের জন্য প্লাস্টিকটা খুবই ক্ষতিকর এবং এটা পুরানো আরো ক্ষতিকর। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, আমরা সরে আসা সম্ভব এবং পরবর্তীতে পুরো পলিথিন ব্যবহারের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে সরে আসলাম এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এখনো কিন্তু ওখানে প্লাস্টিক পুরানো হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা তথ্যের মধ্যে দেখেছি যে প্রতি মাসে 280 থেকে 300 মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে আমাদের কোনো কোনো তথ্য নেই যে আসলে মেডিকেল বর্জ্য বা ক্লিনিক্যাল বর্জ্য কতটুকু সংগ্রহ করা হয়। এটা আসলে আমাদের জন্য সবারই জানা থাকা দরকার। কাজের ক্ষেত্রে বিশেষ করে সিটি কর্পোরেশনের কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো জানা দরকার যে আমরা মেডিকেল বর্জ্য কতটুকু আমরা সংগ্রহ করছি এবং কতটুকু কিভাবে যাচ্ছে। আমরা জানি সেটা ব্যক্তিগত চর্চা থেকে আমরা কিন্তু প্রত্যেকেই জানি, যেহেতু আমাদের প্রত্যেকের বাসা বাড়ি থেকে ময়লাটা চলে শুরু হয়। এখানে দেখানো হলো যে আসলে যখন হাউস হোল্ড থেকে ওয়েস্টগুলো কালেক্ট করা হয় তখন কিন্তু কোন ধরনের কোন ময়লা সেটা ক্লাসিফিকেশন তখন করা হয় না। সুতরাং বাইরে এসেও এটা আর সম্ভব হয় না। তাহলে আমরা ধরেই নিই যে পচনশীল, অপচনশীল প্লাস্টিক কিংবা ক্লিনিক্যাল বর্জ্য বা মেডিকেল বর্জ্য যেগুলো একই সাথে যাচ্ছে, তাহলে আমরা কতটুকু পরে আলাদা করতে পারছি এবং আমরা কতটুকু যেটা বলছি যে সঠিক ব্যবস্থাপনা হচ্ছে, হ্যাঁ ব্যবস্থাপনা যে হচ্ছে তা না, এটাও কিন্তু ব্যবস্থাপনার একটা অংশ। আমরা গাড়ি দিয়ে ময়লা সংগ্রহ করছি, কিন্তু এক্ষেত্রেও সংগ্রহ করার ক্ষেত্রেও যখন আমরা এটা প্রত্যেকেই, আমার মনে হচ্ছে যে আমরা প্রত্যেকেই এটা সাক্ষী যে যখন গাড়িগুলো ময়লা সংগ্রহ করে নিয়ে আসে তখনও কিন্তু ময়লা একটা দুটা করে রাস্তায় পড়তেই থাকে। আবার যখন সেকেন্ডারি স্টেশন থেকে ফাইনাল ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয় তখনও দেখবেন যে চারপাশে কিন্তু ময়লাগুলো ছড়ানো ছিটানো থাকে। তাহলে আমরা আসলে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারছি না। এক্ষেত্রে আমি কিন্তু কর্তৃপক্ষ হিসেবে সিটি কর্পোরেশনকে দায়ী করছি না। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সিটি কর্পোরেশন যদি এই দায়িত্বটা অফিসিয়ালি ভাগ করে দেন তাহলে হয়তো কাজের কাজ আসতে পারে। এরপরে যে বিষয়টা হচ্ছে এটাও আমাদের এখন একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা দরকার, যেহেতু আমরা নতুন ভাবে পরিচিত হয়েছি কোভিড এর সাথে 2 বছর ধরে। এখন এই যে কোভিড কালীন সময়ে যে চিকিৎসা বর্জ্য, এটা নিয়ে হয়তো আমাদের আগে চিন্তা করার কোনো প্রয়োজন ছিল না। আজকের দিনে এসে যেহেতু নতুন একটা বিষয় সংযোজিত হয়েছে, সুতরাং আমাদের আজকের পরিকল্পনায় কিন্তু এই বিষয়টা আসাটা জরুরি ছিল। অন্য মেডিকেল সুতরাং এই জায়গায় আমাদের বর্জ্য নিয়েও কিন্তু আলাদা করে একটা পরিকল্পনা প্রয়োজন ছিল এবং আমি মনে করি এখনো সুযোগ আছে যে করোনাকালীন বর্জ্যকে আলাদাভাবে ব্যবস্থাপনা করার জন্য সিটি কর্পোরেশন থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার। তারপরে কতটুকু ময়লা পুরানো হয় এই বিষয়টাও কিন্তু আমাদের রাখা দরকার, কারণ যেহেতু প্লাস্টিক পুরালেই কিন্তু বিষে পরিণত হচ্ছে এবং এই বিষটা কতটুকু আমাদের বাতাসে যাচ্ছে সেটার একটা বিষয় রাখা আমাদের জন্য দরকার। জনসচেতনতার কথা বলতে হ্যাঁ, জনসচেতনতা তৈরি করার জন্য কিন্তু বেলা থেকে উদ্যোগ নেয়, সেটাকে যতটুকু সহজে মানুষ গ্রহণ করবে সিটি কর্পোরেশন নিলে তার চেয়ে আরো তাড়াতাড়ি মানুষ গ্রহণ করবে, কারণ সিটি কর্পোরেশন যখন বলবে তখনই মানুষের মনে করবে একটা নিয়ম করা হয়েছে। সুতরাং এই জায়গা থেকে যদি সিটি কর্পোরেশন এগিয়ে আসে, বেলার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবে। আমি এই বিষয়গুলো আর কি জানানোর ছিল, আমি মনে করলাম যে এই বিষয়গুলো এখানে সংযোজন করা প্রয়োজন, তাই আমি এই বিষয়গুলো উল্লেখ করলাম। আর পাশাপাশি আমি আবারও বলছি যে স্টেশনগুলোকে জনবহুল এবং গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে, এখনো কিন্তু সময় আছে সেগুলোকে বিকল্পপূর্ণ স্থানে এবং নির্জন স্থানে যেখানে মানুষজনের যাতায়াত থাকে না সেই সব জায়গায় নিয়ে যাওয়াটা জরুরি। কারণ আমরা বর্জ্যকে আসলে আলাদা করছি আমাদের জন্য, কিন্তু আমরা যখন মাঠ টাকা দিয়ে যাবো কিংবা যেতেই পারবো না তখন কিন্তু এটা আসলে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আসে না। সুতরাং আমি মনে করি এই বিষয়গুলো যদি আমাদের আরো নজর পাশাপাশি যদি কোনো আমাদের পরিকল্পনাকে নতুনভাবে সাজাতে হয় সেক্ষেত্রেও আমি মনে করি সিটি কর্পোরেশনকে উদ্যোগ গ্রহণ করা দরকার। ধন্যবাদ সবাইকে। আরো খুশি হব যদি আসলে এই বিষয়গুলোকে আপনারা একটু বিবেচনা করেন। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। আমার মনে হয় আমরা মুক্ত আলোচনায় যাই। এরপরে কিন্তু আমাদের নির্ধারিত আলোচকদের মধ্যে জনাব ফারুক মাহমুদ চৌধুরী, ইকবাল সিদ্দিকী, ডক্টর জহির বিন আলম এবং অতিথিদের মধ্যে প্রধান প্রকৌশলী
মুরাজিজুর রহমান, জনাব মোহাম্মদ মাহমুদ রশিদ, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ, উনি সম্ভবত আসেননি, এবং জনাব মোহাম্মদ এমরান হোসেন, পরিচালক পরিবেশ অধিদপ্তর। ওনাদের বক্তব্য শুনবো। ওনাদের জন্য শেষে কিছু সময় রেখে আমরা যাতে মুক্ত আলোচনায় সংক্ষেপে বলি, এটা আমি অনুরোধ করছি। তো আমি আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে একজন একজন করে বলেন, আমরা যে কেউ একজন শুরু করেন। পরিবেশ আন্দোলনের আব্দুল করিম চৌধুরী কি আছেন? কি শুরু করছি, কি বলেন? আপনি বললে তো অনেকের বলা সংক্ষেপ হবে। ধন্যবাদ। আমরা আজকে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শুরুতে আকর্ষণের প্রেজেন্টেশন দেখলাম এবং তার ভিডিও চিত্রে একটা বাস্তবতা উঠে এসেছে। সিলেট শহরে আমরা যারা থাকি, এটা আসলে সারা বাংলাদেশে একই অবস্থা। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে যাদেরকে প্রচুর অর্থ দেওয়া হচ্ছে, ঢাকা উত্তর দক্ষিণ, সেখানেও বর্জ্য ব্যবস্থাপনাকে এখনো করা সম্ভব হয়নি। সেই অবস্থাতে আমি শুরুতে সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই যে একটা চেষ্টা তো আছে, সেই চেষ্টাতে নাগরিকদের সংশ্লিষ্ট রেখে সেই চেষ্টা সফল করার জন্য আমাদের সবার প্রতি আকবর সাহেব তার বক্তব্যে একটা আহ্বান জানিয়েছেন যে আসলে আমি যেটা উপলব্ধি করি যে সিটি কর্পোরেশন বা সরকার খরা, খাল বা বিভিন্ন জায়গাতে মানুষ আবর্জনা ফেলেই যাবে, আর সরকারি অর্থ দিয়ে সেটা পরিষ্কার করা হতেই থাকবে। এই যে ভিডিও চিত্রে দেখা গেল যেখানে ডাস্টবিন আছে সেখানে বাইরে ছুঁড়ে ফেলা হচ্ছে, কারণ এটা কিন্তু ডাস্টবিন হচ্ছে আবর্জনা এগুলো আসে। যেখানে নাই সেখানে তো আমরা অবশ্যই সিটি কর্পোরেশনকে দোষারোপ করতে পারি যে এই সমস্ত জায়গাতে নাই কেন। এখানে যে 21টি তালিকা করা হয়েছে, মানে প্রাথমিকতে বলা হচ্ছে 21, সেটাও আসলে অনেক কম। 28টি না, আমাদের যদি ওয়ার্ড যদি 27টা হয়ে থাকে তাহলে অন্তত প্রত্যেকটা ওয়ার্ডে তো একটা প্রাথমিক থাকার কথা। তার অর্থ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে নেই, তাহলে যেখানে নেই সেখানে থাকা দরকার। আবার সব ওয়ার্ডের অবস্থা এক না, অনেক ওয়ার্ডে কোনো বসতি, সেখানে এরকম বর্জ্য আসার পরিমাণটা বেশি। এতদিন তো সেগুলো তো অবশ্যই হয়েছে, কারণ এক একটা জায়গা থেকে কতগুলো ড্রেন আসে, কোথা থেকে কম আসছে, এখান থেকে ধারণা করা যেতে পারে। যেমন আমি আমার বাসা হচ্ছে কোনো আলাদা কিছু নেই, কারণ প্রত্যেকেই তার বাসার সামনে রেখে দিচ্ছে এবং দিনের এক বেলা এসে ট্রাক এটা কালেকশন করে নিয়ে যাচ্ছে। যদিও এখানে কথা আছে যেটা এই রিপোর্টে এসেছে, যেটা হচ্ছে দিনের বেলাতে আবর্জনা বাহী নগরীর ভিতর দিয়ে চলাচল করে। তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আবর্জনাবাহী গাড়ি মানে হচ্ছে সেটাতে জীবাণুর একেবারে এটা একটা বিপদ থাকে। কারণ যখন একটা ট্রাক চলে যাচ্ছে আমার পাশে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি রিক্সাতে বা অন্য কিছুতে বা খোলা হেঁটে যাচ্ছি, সেই বাতাসটা কিন্তু সেই আবর্জনার স্মেল নিয়ে আসছে। স্মেল নিয়ে আসা মানে হচ্ছে আমার নাকে কিন্তু জীবাণু আসছে বাতাসের মাধ্যমে। সুতরাং এই জায়গাতে আমাদেরকে সিটি কর্পোরেশনকে দিনের বেলায় আবর্জনাবাহী গাড়ি চলাচল থেকে ফিরে মানে বন্ধ করার ব্যবস্থা করতে হবে সেটা। আর আরেকটা হচ্ছে যে সমস্ত এলাকাতে এখনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি, আমি আজ থেকে 3 দিন আগে সিলেট ওই যে আর্কেডিয়ার ঠিক পাশে যে মালনীছড়ার যে অংশটুকু, অর্থাৎ জালালাবাদ হাউজিং এর ঠিক পাশে যে ব্রিজটা, এটার বাম পাশে বিশাল স্তূপ, এখানে প্রতিনিয়ত একটা পাড়ার মানুষ আবর্জনা ফেলছেন। আমাকে একজন প্রবাসী, তিনি সৌদি আরব থেকে এসেছেন, তার বাসার পিছনে একটা এই ছড়াটাই ঘুরে গেছে। ওনার বাসা হচ্ছে এই যে এলাকাতে, তার আগে যে চাইনিজটা ছিল এটার পাশ দিয়ে যে রাস্তা, আমাদের নাজিয়া ম্যাডামের বাসা। উনি বলেন যে আমি আমার বাসার আবর্জনা ফেলি না, আমি খুব খেয়াল করি এবং আশপাশের চেষ্টা করি, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম এই ছড়ার পানি একটু আসতেছে এবং ওনারা আপ স্ট্রিমে আবর্জনা ফেলছেন। তার অর্থ হচ্ছে ডাউনে তো আমার এই আবর্জনাগুলো নিয়ে আসছে, আপনি একবার আসুন এটা দেখেন। তো আমি শহরেই গেলাম, গিয়ে দেখলাম এবং একটা ভিডিওর মাধ্যমে আমি কয়েকজন সাংবাদিককেও বলেছি যে তখন ওই এলাকার যে একজন বের হয়ে আসতেন আমার লাইভ চলা অবস্থায়, তাদেরকে জিজ্ঞেস করলাম। ওনারা বললেন যে ওনাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব দেশের বাইরে আছেন,
ওনাকে পাচ্ছেন না এবং তারা এলাকা থেকে এখনো ব্যবস্থা ওনারা গড়ে তুলতে পারেনি যে আশা থেকে যেটা কালেকশন করা হয়। ছোট পাড়া হয়তো ওইভাবে করে চাঁদা হচ্ছে না বা এরকম হচ্ছে না, কিন্তু আলটিমেটলি কি করছেন ছড়াতে, এবং এখানে প্রচুর প্লাস্টিক বর্জ্য আছে। তো এরকম কিন্তু অনেক জায়গাতেই আছে। এরকম তথ্যগুলো আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু প্রায় সময় সংবাদ মাধ্যমে এতগুলো দৈনিক পত্রিকা আছে এবং প্রায় সময় এগুলা নিয়ে তথ্য আসে। আমি অনুরোধ করব যখন এই টাইপের কোনো নিউজ আপনাদের দৃষ্টিতে আসবে সাথে সাথে সেই জায়গাতে চেষ্টা করবেন, কারণ আপনাদের ইচ্ছা আছে, এটা আমরা উপলব্ধি করছি যে খবরকে আবর্জনা মুক্ত করার চেষ্টা আপনাদের আছে। তো সেই চেষ্টা সফল করতে আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি করেছি, আপনি বলতে, আপনি নামটা বলে তারপরে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। জি প্লিজ বলুন। আসলে এগুলো তো আলোচনা আসছেই, মানে এখন কথা হলো ইমপ্লিমেন্ট করা আর কি। যে আমাদের যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আলিয়াকবর সাহেব উনিও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলেন এবং কিছু সুপারিশ করে গেলেন। আর বেলার যে অ্যাডভোকেট শাহিদা ম্যাডাম উনিও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলেন এবং কি করা দরকার এগুলো একটু সাজেশন দিয়ে। যাই হোক, আসলে মানে কিভাবে আদরই করা যায় এটার জন্য আমরা প্ল্যান করবো, কিন্তু যেগুলা করা সম্ভব আমাদের এগুলো আমি একটু কিছু সাজেশন রাখতে চাই। যেমন গৃহস্থালী বর্জ্য, যেটা গৃহস্থালী বর্জ্য আমরা সবাই দেখি, অনেক সময় এটা দেখতেছি যে এটা কিন্তু প্রপার টাইমিং মেনটেন করা হয় না। এই দেখা যায় যে 11টায় আসে, আবার দেখা যায় যে 2টায় আসে, আবার 3টায় আসে। কিন্তু বহুত টাইমিং মেনটেন করতে হবে। যারা বর্জ্য রাখবেন তারাও টাইম ওয়াইজ রাখবেন, আবার যারা নিবেন যাতে চট করে নিয়ে দিতে পারে, এরকম যদি টাইম মেনটেন করা হয় তাহলে অনেক সুবিধা হবে। তারপরে আপনার যে ডাম্পিং স্টেশনগুলো আছে, যে আইদার প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, আর টারশিয়ারি, এনিওয়ে সবগুলোর কোনো বর্জ্য স্থাপনার সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। এগুলো আসলে নীতিমালা নাই, যেটা আমরা এটা তো দেখলাম যে এটা কিভাবে কি করতে হয়, কোন সময় কিভাবে করবে, মানে এগুলোর কোনো নীতিমালাগুলো নাই। প্রত্যেক বর্জ্য রক্ষণাগারের কাভারিং নাই, অনেক ঢাকনা থাকে না, অনেক সময় দেখা যায় ওপেনলি ইউজ হচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি, এগুলো কিন্তু আমরা করতে পারি, সবাই করতে পারি, এবং যারা অথরিটি তারাও করতে পারেন, আর যারা মানে আমরা স্টেক হোল্ডার আছি তারাও করতে পারেন। তারপরে আপনার জ্বালাটা তো রাখলে কি হবে, যেটা রিসাইকেল বা রিপ্রোডাকশন এগুলো করার সুবিধা হবে। সেপারেট কালেকশন যদি সিস্টেমেটিক ওয়েতে হয়, প্ল্যান মোতাবেক হয়, তাহলে রিসাইকেল করতে পারলে দেখা যাবে এটা রিসোর্স হিসেবে পরিণত হবে এবং বর্জ্যটা হ্যাজার্ডাস হবে। আরেকটা হলো পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের আলিয়াকবর সাহেব বলছেন। তবে এই পাবলিক অ্যাওয়ারনেস সিস্টেমেটিক ওয়েতে যদি ইনস্ট্রাক্ট করা যায় কর্তৃপক্ষ মাধ্যমে, তাহলে এটা ইয়ে করতে পারে। যেমন আমাদের সেপারেট বিল নাই, মানে আমি জাপানে দেখেছি যে আপনার এক একটা আইটেমের জন্য সেপারেট বিল, মানে প্রপার ডেটা ওয়াইজ কিন্তু সেপারেট বিল ইয়ে করা যেতে পারে, যে এটাতে পেপার লাগবে, এটাতে পলিথিন লাগবে, এটাতে অন্যান্য আরো হার্ড সলিড ওয়ার্ক মানে যেগুলো আছে এগুলো লাগবে। যে এগুলা মানে এইভাবে যদি করা যেতে পারে তাহলে হয়। আরেকটা যদি জিনিস কিন্তু আমরা করতে পারি, যে ঢাকাতেও দেখছি বিভিন্ন মানে আপনার বড় টিভির পর্দায় জায়গায় জায়গায় বিভিন্ন অ্যাড দেখায়। এটা যদি আমরা প্রপার মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে, এটা যদি আমরা টিভির পর্দায় জায়গায় জায়গায় সিলেক্ট সিটি কর্পোরেশন করা যেতে পারে, অসুবিধা নেই। আছেও যে একটা জায়গায়, কিন্তু অন্য আইটেম চলছে। তো এরকম যদি আপনার জায়গায় জায়গায় এগুলোও দেখানো হয় যে প্রপারলি কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয়, যেটা আমাদের নাগালের মধ্যে আছে, এগুলোই দেখানো যেতে পারে। পাবলিক দেখে দেখে এটা শিখতে পারে এবং প্র্যাকটিস করতে পারে। আসলে এগুলা অ্যাওয়ারনেস বিল্ড আপ মাস্ট, বাট পাশাপাশি আইনও থাকা দরকার। আমরা তো আসলে আইনেরও কিছু দরকার, যেমন যদি আইনও করা হয় যে না এইভাবে যদি না করা হয়, হ্যাঁ প্রপারলি যদি না পাবলিকের জন্য, তাহলে জরিমানা করা হবে। এরকম অনেকে ভয়েও কিন্তু তাহলে একটা ঠিকভাবে, এরকম সিঙ্গাপুরে যেমন শুনেছিলাম, আমি একবার গিয়েছিলাম, তো বললো যে থুতু ফেলাইলে $1 জরিমানা দেওয়া রাস্তায়। এই যে একটা মানে এটা মানে ভয় কাজ করে না, থুতু ফেললে মনে হয় জরিমানা করতে হবে, করবে। তো
তো এইটা তখন একটু ভয় আসবে। আসলে আমাদেরও আইনও থাকা দরকার, এবং আইন থাকলে হবে না, আইন ইমপ্লিমেন্টেশন থাকা দরকার। তো ধন্যবাদ সবাইকে। সরি, আমি একটু করছি, আমরা একটুখানি বলে দিই, তাতে যদি আপনার এই লাইনটা মতো হবে। আমরা তো চিন্তা করছিলাম যে সারা নগর ব্যাপী দিয়ে দিলাম সবুজ, লাল, হলুদ ওইখানে, এবং মানুষকে বললাম যে এই তিন কোনটা আমাদের কোনটা রাখতে হবে। তারপরে ওই জায়গাগুলিতে নির্দিষ্ট সময় যেটা বললেন, নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি হোক, যেখানে আমাদের গাড়ি এক্সেস আছে একসাথে, অথবা যে ঠেলা গাড়ি ভ্যান যেগুলি, ওই ভ্যানগুলির ওখানে কালেকশন করে সেপারেটলি কালেকশন করবে, তিনভাবে কালেকশন করে আমাদের যে নির্দিষ্ট যেখানে ট্রান্সফার স্টেশনগুলো আছে ওখানে নিয়ে আসলে ওখান থেকে ট্রাকে ক্যারি করবে। এখন এই কাজটা করার জন্য ওই যে এইটা যদি করা, তাহলে আমাদের রাস্তার উপরে যে সমস্ত ওপেন ডাম্পিংগুলো টোটালি বন্ধ করে দেওয়া, যে কোনো রাস্তার উপর কিছু ফেরানো যাবে না। রাস্তার উপর কাজ হবে, দোকান, পাশের দোকান বা বাসা, তাদের বাসা থেকে সরাসরি কালেকশন করে নিয়ে আসছে ওই ঠেলা গাড়ি বা ব্যানার, তাহলে রাস্তার মধ্যে করো না। এটা একটা। 3 নাম্বার হলো, এখন এই কাজটাতে বাসার মধ্যে আমাদের কিছু পাইলট দিয়েছি, কিন্তু তারা কিন্তু ওই দেখা যায় সবগুলো আবার একসাথে রাখে। এইটা যদি না রাখে, সেটা করার জন্য আমরা বললাম যে কথা আমি বলছিলাম যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দোকান পাট সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদেরকে কন্টিনিউয়াস আমরা মানে অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করবো। এইভাবে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। এবং আমরা একটা মাঝে মধ্যে যেমন মডেল করে দেখতে হবে কোন কোন বাসার মধ্যে 100% সিগনেচার হয়েছে, কোন কোন বাসার মধ্যে সিগনেচার হচ্ছে না। এই ওয়ার্কটা আমরা ফলো করলে আমরা সাকসেসফুল হবো কিনা, দয়া করে যদি শেয়ার মতামত দিতে তাহলে আমাদের একটু সুবিধা হতে হবে। আমরা এটা কিছু ধারণা করছিলাম আপনি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেনকে। এরপরে কেউ বলেন, সংক্ষেপে বলবেন এবং অ্যাড্রেসিং এর প্রয়োজন নাই, আপনার নামটা বলে একটু বলবেন। জি, ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি অনেক আহমেদ অপু, ব্র্যাঞ্চ জেলা সমন্বয় সিলেট। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বেলাকে এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য। আমরা জানি সকলেই যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা কোন দিকে আছে এই প্রেজেন্টেশন থেকে। আমি একটু বলতে চাই যে আমরা কি করছি। আমরা সিটি কর্পোরেশনের সাথে অংশগ্রহণমূলকভাবে ময়লা অপসারণের জন্য কাজ করছি। আমাদের ট্রাক এবং ভ্যানে কিছু কন্ট্রিবিউশন আছে, এবং আমাদের দুটো ম্যাটারনিটি সেন্টার আছে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যেই। সেখানে স্যার যেমনটা বলছিলেন তদন্ত স্যার, যে 3 ধরনের বিনের কথা, আমরা সেখানে অলরেডি 3 ধরনের বিন ব্যবহার করছি, মেডিকেল বর্জ্যের জন্য এবং সাধারণ বর্জ্যের জন্য। তো আপনি যে প্রস্তাবটা দিয়েছেন স্যার নিঃসন্দেহে ভালো। এই প্রস্তাবটা আমরা পুরো সিটি কর্পোরেশন বিষয়ে সচেতনতায় এনজিওদের ইনভলভমেন্টটা আরো একটু বাড়ানো যেতে পারে স্যার, যেটা আমরা অলরেডি সিটি কর্পোরেশনে আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্য দিয়ে করছি। এছাড়াও ন্যাশনালি আমাদের একটা প্রোগ্রাম আছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম। এই দুটো জিনিস বেশ পাশাপাশি, ক্লাইমেট চেঞ্জ এবং বর্জ্য ব্যবস্থাপনা। তো দুটো দিক থেকে ব্র্যাক কাজ করে চলেছে। সেই সাথে আমি বলবো স্যারকে যে, এবং মেয়র মহোদয়ের মধ্য দিয়ে, যে আমরা সিলেটে যারা কর্মরত যে এনজিও গুলো আছে সবাই যদি অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য একযোগে কাজ করি, তাহলে আমাদের নট অনলি সিটি কর্পোরেশন বাট অলসো অল ওভার দ্য ডিস্ট্রিক্ট আমরা এটাকে কভার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। প্লিজ বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সুকুমার সাহা, সিনিয়র কেমিস্ট, পরিবেশ অধিদপ্তর। তো আমি কোনো ভূমিকা না রেখে সরাসরি করছি। তো আমি মনে করি একটা নগরকে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য এই শহরে যারা বসবাস করেন এই নাগরিকদের প্রথম কর্তব্য নাগরিকদের সচেতন হওয়া। নাগরিকরা যদি সচেতন হয় তাহলে একটা শহর এত তাড়াতাড়ি নোংরা হতে পারে না। প্রথমে নাগরিকরা সচেতন হবে এবং তার লজিস্টিক্স সাপোর্ট দিবে সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থা। যেমন আমি কিছুদিন আগে সুরমা নদীর পাড়ে কাজীর বাজার পয়েন্টে মোবাইল ট্যুর করেছি। এখন তো জানেন আপনারা নদী রক্ষা কমিশন বিভিন্ন নদী দূষণের ব্যাপারে বেশ সচেতন তারা, এবং এরা নির্দেশ দিয়েছে যে নদীগুলো যেন দূষিত না হয়। সেরকম আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতা আমরা যে কিছু মোবাইল করেছি। ওখানে আমি প্রত্যক্ষ করলাম যে ওখানে জনগণ বলছে যে ওখানে কোনো ডাস্টবিন নেই। কাজীর বাজার পয়েন্টে সব ডাস্টবিন না থাকাতে কিন্তু সমস্ত বর্জ্যগুলো যে সুরমা নদীতে ফেলা হচ্ছে। তো আমি বললাম যে এখানে কাউন্সিলর কারা, কাউন্সিলরদের সাথে যোগাযোগ করার জন্য। জাস্ট আমার বক্তব্যটা হলো নাগরিকদের সচেতন করতে হবে। ওনাদের হলো ফার্স্ট, আমাদের যত নাগরিক করে আমরা
আমরা শহরকে আমরা কিভাবে রাখবো, আমাদের ফার্স্ট আমাদের কর্তব্য, তারপর লজিস্টিক সাপোর্ট সিটি কর্পোরেশন বা অনুমোদিত তারা দিতে হবে। তারপর আরেকটা মনে রাখবে 3R আমরা ব্যবহার করি, মানে 3R নীতি, যে আমরা বর্জ্যগুলো যে যত কম করা যায় রিডিউস করব, তারপর রিইউজ করব, তারপর রিসাইকেল করব। এটা আমাদের মন মানসিকতা থাকতে হবে। তারপর আমি বলবো যে এই যে বর্জ্য আমরা বলতেছি, আসলে এটা বর্জ্য না, এটা আমি বলি ময়লা, মানে সোনার ময়লা। এই যে সিটি কর্পোরেশনের ময়লাগুলো যদি আলাদাভাবে সেগ্রিগেট করা যায়, এটা মিনিমাম 5 টাকা থেকে সর্বোচ্চ 50 টাকা কিংবা 100 টাকা কেজি দরে বিক্রি হবে। সুতরাং আমরা যেটা ময়লা করছি বা ভাগাড়ে উৎকৃষ্ট করছি, আসলে এটা না, আমরা সঠিক ভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে এখান থেকে আমরা অনেক রিসোর্স, অনেক সম্পদ অর্জন করতে পারবো। আরেকটা জিনিস এখানে বলা হলো যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আমরা কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু আমরা এটাও কাজ করতেছি যে এখন আমি কিন্তু সাধুবাদ জানালাম এখানে যে প্লাস্টিকের বোতলে পানি দেওয়া হচ্ছে না, ঠিক আমি কিন্তু এনকারেজ করি, যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি আমি যদি গ্লাসে পানি দিতে পারি তাহলে ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা কিন্তু ব্যবহার হচ্ছে না। মানে এটাও কিন্তু আমরা কাজ করতেছি যে প্লেট অনেক সিঙ্গেল, যে এখন কিন্তু দেখবেন যে চাল যা হচ্ছে আসলে এগুলা কিন্তু শুধু পরিবেশের জন্য না, আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। যে মাইক্রোপ্লাস্টিক আপনারা জানেন কিনা, চার মধ্যে কিন্তু ওই যে যখন উত্তপ্ত চাটা ওখানে ব্যবহার হওয়া তখন কিন্তু আমাদের শরীরের জন্য একটু ক্ষতিকর। এটা যতটুকু সম্ভব এগুলো অ্যাভয়েড করা উচিত। এই জন্য কিন্তু ওই যে কাগজের, আপনার কাগজের প্লেট ব্যবহার করেন বা কাগজের গ্লাস ব্যবহার করেন, যে মানে এটা হলো স্বাস্থ্যসম্মত। আরেকটা যে মেডিকেল ওয়েস্টের ব্যাপারে আমরা ইয়ে করতেছি, যে মেডিকেল ওয়েস্টের জন্য সিটি কর্পোরেশন আলাদা সংস্থাকে নিয়োজিত করেছে। তবে আমরা মনে করি যে মেডিকেল ওয়েস্ট তারা যেভাবে ম্যানেজমেন্ট করতেছে এটা কিন্তু অপ্রতুল, এটা যথেষ্ট না। আর বর্তমান কোভিড সিচুয়েশনে যেটা আমাদের জন্য আরো সচেতন হতে হবে, সেই জন্য কিন্তু আমি মনে করি আরো এই মেডিকেল যে ওয়েস্ট ম্যানেজমেন্ট গুলো একটু সচেতন ভাবে করা উচিত। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পিএম বাংলাদেশ ফাউন্ডেশন, আমরা সিটি কর্পোরেশনের মেডিকেল ওয়েস্টটা নিয়ে মূলত পিএম কাজ করছি। তো আমার কাছে যেটা আমাদের অভিজ্ঞতা বলে যে সচেতনতা দরকার, মানে সচেতনতা দরকার। তো সচেতনতার সাথে আসলে একটু প্রেশারও দিতে হবে। একটু যদি প্রেশার না থাকে তাহলে দেখা যাচ্ছে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টটা বা জেনারেল ওয়েস্ট যেটা ম্যানেজমেন্ট এটা আসলে ওইভাবে সম্ভব হয় না। আমরা কিন্তু হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিকগুলোকে প্রশিক্ষণ দিচ্ছি, ওরিয়েন্টেশন দিই তাদের, এবং তারা সঠিকভাবে মেডিকেল বর্জ্য দিচ্ছে কিনা এটার জন্য আমাদের 2 জন মনিটরিং অফিসার প্রতিনিয়ত কাজ করে, যে তারা সঠিকভাবে এটা দিচ্ছে কিনা এটা দেখার জন্য। আচ্ছা, এই সঙ্গে আমরা আসলে মেডিকেল বর্জ্য যেটা সিটি কর্পোরেশন প্ল্যান করছে, তারপরে অটো ক্লাব ম্যাচিং সিটি কর্পোরেশন দিয়েছে, তো সেখানে আপনার আমাদের অটো ক্লাবিং এবং ইনসিনারেশন এটা কিন্তু প্রতিনিয়ত হয়। সেই সঙ্গে যদি অনেক সময় হয় কি মেডিকেল ওয়েস্টের সাথে কিছু ইউরিন যায়, কিছু ব্লাড যায়, এগুলো প্রতিনিয়ত কি করা হয় ইউটিপির মাধ্যমে আবার এই তরল বর্জ্যটা পরিশোধন করে তারপরে বাইরে ফেলা হয়। তো আমরা দেখছি যে এত আমাদের 2 জন মনিটরিং অফিসার অলরেডি কাজ করে, প্রতিনিয়ত প্রতিষ্ঠানগুলো যায়, তারপরেও কিছু প্রতিষ্ঠান আছে কি করে যে তারা ঠিক মতন সঠিকভাবে বর্জ্য দিতে চায় না। তো এখন আমরা কিন্তু প্রশিক্ষণও দিচ্ছি, আবার তাদেরকে ওরিয়েন্টেশন করছি, আবার মনিটরিং করছি, আবার তাদেরকে পরামর্শ দিচ্ছি, কিন্তু তারপরেও তারা কিছু প্রতিষ্ঠান এগুলো করতে ইচ্ছা পোষণ করে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। আমাদের বলে যে আপনারা টাকা নেন কিন্তু বর্জ্য দিব না। এই জন্য আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে অলরেডি কার্যক্রম আমরা বন্ধ করে দিচ্ছি এই সমস্যাগুলো। এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আসলে এটা যাতে তারা সঠিকভাবে মানে, শুধু তাদেরকে অ্যাওয়ার করলেই হবে না, এর জন্য আসলে একটু আইন দরকার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আপনাদের তো আইন আছে, আমাদের যে পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালে, এটার উপর ভিত্তি করে তো একটা বিধিমালা আছে। তারপরেও যেসব জায়গা নাই সেগুলো আমরা হয়তো আইনের জন্য আমরা রিকমেন্ড করতে পারি। আচ্ছা, আমাদের সময় অতি কম, এই জন্য এফআইডিজিবি থেকে একজন আসছেন, একটু বলি, টিআইবি থেকে একজন প্রতিনিধি আসছেন। ওনারা যেহেতু দুটো প্রতিষ্ঠানের
আপনারা বলবেন তার প্রধান এবং আমাদের আলোচকের বক্তব্য শুনবো। তো আপনি এফআইবিটি থেকে আপনি বলে দেবেন। থ্যাংক ইউ। শুভ দুপুর। আমি যেটা বলতে চাই যে আমরা এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনার চিন্তা যখনই করি ব্যক্তিকে দোষারোপ করি। ব্যক্তির দোষ তো আছে, সারা বাংলাদেশের ব্যক্তি তো আসলে ওইভাবে অ্যাওয়ার্ড না, কিন্তু বিশেষ করে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিসকে আমরা ভাবতে পারি না যে যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাতে যারা আছেন, মানে যারা ইন্ডাস্ট্রি হোল্ডার, কোম্পানির মালিক যারা, বা ধরেন প্লাস্টিক দ্রব্য যারা মোড়কের মধ্যে ইয়ে করেন, প্লাস্টিক, পলিথিন, নানান গ্রেডের প্লাস্টিকের বোতল, সেই ব্যবসায়ীদের সঙ্গে বসে কোনো একটা প্রপোজাল দেয় যে এগুলা লোকালিটি থেকে তুমি ফিরিয়ে আনার জন্য কিরকম খরচ পড়ে। যেমন একসময় আমরা পেপসি বা এগুলো খাওয়ার সময় বোতল ফিরিয়ে দিতাম দোকানে, প্লাস্টিকের বোতল কোথাও কিন্তু ফিরিয়ে দেওয়ার কোনো নজির এখনো ইয়ে হয় নাই। এইটা করাটা খুব জরুরি, কারণ বোতল এত পরিমাণে ফেলি আমরা আমাদের মাটিতে এবং পানিতে। আমি তো ওই ইউটিউবে দেখি যে সমুদ্র নাকি একদম আরো কয়েক বছরের মধ্যে প্লাস্টিকের বোতলের একটা মানে পাহাড় হয়ে যাবে। সেক্ষেত্রে এটা ইয়ে করা, একটা মেকানিজম ক্রিয়েট করা এবং ব্যবসায়ীদেরকে নিয়ে বসা। আজকে তো আমাদের চেম্বার অফ কমার্সের সম্মানীয় ইয়ে আছেন, ফারুক মাহমুদ সাহেব আছেন, এই কাজটা শুরু করা যায় কিনা। আর আরেকটা জিনিস আমরা দেখলাম এফআইডি থেকে একটা ছোট জরিপ করতে যে প্লাস্টিকের বোতলের মধ্যে নানান গ্রেড আছে। এর মধ্যে যেমন আমি নাম ধরে বলি, আমি বেশ কিছুদিন আগে এই জরিপটা, কয়েকজন টুকাইয়ার সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা ওই লাল কালারের বোতলগুলো নেয় না, কালেক্ট করে। কেন? যেন ওইগুলো তারা বিক্রি করতে পারে না, বা খুব সহজে বিক্রয় পয়েন্টগুলো তারা খুঁজে পায় না। লাল কালারের জন্য খুব সহজে সম্ভবত এটা রিইউজ করাও যায় না, তাদের পক্ষে সম্ভব হয় না, সে যার কাছে বিক্রি করে। প্রচুর পরিমাণে এনার্জি ড্রিঙ্কের বোতল পড়ে থাকে সারা সিলেট শহরে। এইগুলো ফিরিয়ে নেওয়ার জন্য অ্যাটলিস্ট এই এনার্জি ড্রিঙ্কগুলো যারা বিক্রি করেন লাল বোতলের মধ্যে, তাদের সঙ্গে তো বসা যায়, এবং বসাটা খুব জরুরি। আমার মনে হয় ব্যক্তির উপর থেকে ফোকাসটা সরিয়ে এবং দু একটা প্রতিষ্ঠান যারা সরাসরি ইনভলভ আছেন ইয়ের সঙ্গে, ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে, তারা তো কাজ করছেন, নানান ইকুইপমেন্ট, নানান ধরনের প্ল্যান নিয়ে তাদেরকে আমরাও নোট করছি, প্রেসারে রাখছি। তো ব্যবসায়ীদের সঙ্গে বসে সলা পরামর্শ করাটা খুব জরুরি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি নতুন প্রস্তাব দিয়েছেন যে যারা প্রডিউসার তাদের উপর একটা রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য। আমাদের যেহেতু সময় কম, ইআইপি প্রেস ক্লাবের আগের প্রেসিডেন্ট আছেন, ওনাদের বক্তব্য শুনবো। কাশ্মীর রেজা বোধহয় হাত উঠিয়েছিলেন, আপনি 2 মিনিটে প্লিজ বলে দেন। ধন্যবাদ। আমি সংক্ষেপে শেষ করবো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বেলাকে সমস্ত এই আয়োজনের জন্য। আমরা যেটা দেখলাম, আমি যেটা বলতে চাচ্ছি যে সচেতনতা বৃদ্ধির উপর আমরা সবাই জোর দিয়েছি, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমরা যদি একটু জুনিয়র লেভেল থেকে শুরু করতে পারি, যেমন আমরা স্কুল কলেজে থেকে যদি সচেতনতা শুরু করতে পারি, তরুণদের মধ্য থেকে যদি সচেতনতা শুরু করতে পারি, আমার মনে হচ্ছে যে সচেতনতার যে আস্তে আস্তে যে বিকাশটা সেটা আরো দ্রুত হবে। তার জন্য তরুণদের মধ্যে কিভাবে সচেতনতা বাড়া যায়, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সচেতনতা যদি বাড়ানো যায়, আমার মনে হচ্ছে যে ভালো হবে। আর কোভিড নিয়ে যে কথাটা বলা হলো, যে কোভিডের ওয়েস্টটা কিন্তু বেড়ে গেছে, বিশেষ করে মাস্ক যেগুলা আমরা যত্র ফেলে দিচ্ছি, সেটা নিয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করা দরকার। এই সিটি কর্পোরেশনের পরিসর এখন অনেক বড় হয়ে গেছে, প্রস্তাবিত যেটা রয়েছে অলরেডি পাস হয়ে গেছে। সো দ্বিতীয় পরিসরে আমাদেরকে একটা পরিকল্পনা নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন মতো জায়গায় আসলে ওয়েস্ট রাখা, বা আমরা দেখেছি যে কোনো জায়গায় দেখা যায় যে আমার বাড়ির পাশে একটা খালি জায়গা আছে, নিচু জায়গা, সেইখানে ওয়েস্ট ফেলে ফেলে সেটাকে উঁচু করা হচ্ছে। তো যারা এভাবে করছেন তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে অবশ্যই কোনো না কোনো আইনের আওতায় আনা, জরিমানা করা, এই ধরনের কিছু বিধান থাকা প্রয়োজন বলে মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, কাশ্মীর রাজা একটা বিষয় বললেন যে কোভিডের সময় আমাদের সাধারণত একটা হচ্ছে যে মাস্কটা, এটা তো মাস্ক ইউজ করি, আরেকটা হচ্ছে স্যানিটাইজারের যে ইয়েগুলো ব্যবহৃত হচ্ছে, আরেকটা এখন হচ্ছে ভ্যাকসিনেশনের সময় মেডিকেল ওয়েস্টে ওইটা আবার নতুন করে যুক্ত হচ্ছে, সিরিঞ্জ, তারপরে ভ্যাকসিনের যে ইয়েটা, এইগুলো। তো যাই হোক, এইগুলো নিয়ে আমরা আজকের এই একটা রিকমেন্ডেশন রাখবো। আমি এখন সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ইকরামুল কবির সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তারপরে টিআইবি থেকে এসেছেন, এরপরে আমরা নির্ধারিত আলোচনা করব।
ধন্যবাদ সভাপতি। আমি খুব একটা বড় কথা আমি বলতে যাচ্ছি যে আগে স্যার বলছেন যে সবুজ লাল এবং যে এইগুলো হলুদ, কিন্তু এগুলো দেখভাল করতে আমরা জানি শহরে বেশ কিছু সুন্দর সুন্দর বিল দেওয়া হয়েছে, ঝুলন্ত বিল বিভিন্ন পয়সা, এখন সেগুলো অস্তিত্ব নেই। এগুলা দেখার যে দায়িত্ব বা কারা দেখবে, যার বাসার সামনে দেবে, যার দোকানের সামনে দেবে, তাকে যদি দায়িত্ব দেওয়া হয় এবং মানুষ এগুলো টিকবে, না হলে সেগুলো কয়েকদিন পর দেখা যাবে সবুজ হলুদ লাল মানুষের কোথা থেকে কোথায় চলে যাবে, কোথায় বিক্রি করে দিচ্ছে। দুই নম্বর হচ্ছে কি আরেকটা মেডিকেল ওয়েস্ট যে কথাটা বলেছে, সেখানে মেডিকেল ওয়েস্টগুলো যে ফেলা হয় পাড়ায় চকে, সেখান থেকে কিন্তু মেডিকেল ওয়েস্টগুলো বেশ কিছু জনগণ বা টোকাই বলে বা নারী পুরুষরা নিয়ে সেগুলো আবার বিক্রি করে না কি করে, সেই ব্যক্তিগুলো আবার জনগণের সাথে মিশে যায় এবং সেইটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিহীন কিনা সেগুলো একটু চিহ্নিত করা প্রয়োজন করে আমি মনে করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন টিআইবি সিলেটের এরিয়া ম্যানেজার আজিজুল রহমানকে। ধন্যবাদ শ্রদ্ধা শাহিন ভাই। মূলত হচ্ছে যে আজকে শুনছিলাম সবার কাছ থেকে, তো আমার হচ্ছে দুইটা বিষয়ে আমি একটু মতামত দিতে চাচ্ছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আমরা সামাজিক আন্দোলনের মতো একটা কাজ করতে পারি কিনা, প্রচুর অ্যাওয়ারনেস এবং হচ্ছে প্রচারণার যে বিষয়টা, যে আমি ফেলবো না, পাশাপাশি আমার সামনে যখন কেউ বর্জ্য ফেলবে আমি নিজ দায়িত্বে তাকে সেটা বোঝাবো এবং বাধা দেবো। ওইভাবে যদি আমরা একটা কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা যারা করি না, অন্য যে বর্জ্যটা রাস্তাঘাটে মানে ফেলছে আমরা কিন্তু কিছু বলছি না, তো এটা একটা বিষয় হতে পারে প্রচারণার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, যে আমরা নিজের সচেতন যারা আছি তার তো থাকবো, পাশাপাশি আমার সামনে যখন এই ধরনের কাজ করব আমি নিজ দায়িত্বে সেটা বাধা দিব, তাকে বোঝাবো। এটা হচ্ছে একটা বিষয়, এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে প্রতিটা ওয়ার্ড ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য, কালেক্ট করার জন্য বিভিন্ন ক্লাবের মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে। তো সেখানে কিন্তু সূক্ষ্মভাবে একটা অনিয়ম দুর্নীতির একটা বিষয় আমরা লক্ষ্য করছি, যে ক্লাবগুলো প্রতিটা বাসা থেকে যে টাকাগুলো সংগ্রহ করছে সেটা কিন্তু যথাযথভাবে পুরোপুরি টাকাটা ব্যয় করছে না। যেমন হচ্ছে যারা ব্যান দিয়ে টাকাটা কাজটা করে, ওই ব্যানরা কিন্তু যথাযথভাবে তাদের পারিশ্রমিকটা পাচ্ছে না। যেমন একটা ক্লাবে যদি 50,000 টাকা উঠে, সেই জায়গায় 20,000 টাকাও ব্যয় হচ্ছে না মাসে। তো এই বিষয়টা অবশ্যই একটা দেখার বিষয়, কারণ হচ্ছে যারা কাজটা করতেছে যাদের হোক তারা কিন্তু যথাযথ সুবিধা পাচ্ছে না, পাশাপাশি মধ্যসূত্রভোগী যারা ওই জায়গায় কিন্তু বড় একটা অনিয়ম হচ্ছে। এবং আমরা যদি সেটা একটু গুরুত্ব দিই, বড় ধরনের একটা অনিয়ম রোধ করা যাবে, পাশাপাশি হচ্ছে সেটা ব্যবস্থাপনাটা সুন্দর হবে। অনেকটা দেখা যায় যে বেলগুলো ভাঙ্গা, মেরামত হচ্ছে না, কিন্তু আবার টাকা কিন্তু ঠিকই তোলা হচ্ছে। তো এই বিষয়গুলো একটু নজরে আনা দরকার আমার মনে হয়। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু টিআইবি স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, এই জন্য উনি সেই বিষয়টা উত্থাপন করেছেন। আসলে ঠিক যারা কিন্তু শ্রম করছে, একটু আগে এখানে আলোচনা হলো, তো যারা এইসব ডাম্পিংকে কাজ করে তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে না, তাদের গ্লাভস দেওয়া হচ্ছে না। এখন তো দেখেন প্রপারলি দে আর নট প্রপারলি রিমিউনারেটেড অলসো, টাকা নেওয়া হচ্ছে তাদের জন্য, দেওয়া হচ্ছে না। এটা আমরা নিজেও জানি। সেই দিকগুলো যদি আমরা এখন আলোচনায় আনি, আমার মনে হয় বিষয়টা অ্যাড্রেস হলে থাকবে। আমরা বিস্তারিত আলোচনার মধ্যে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক সম্ভবত সেতু এখানে আসছেন, সেতু আপনি বলেন, আপনি ইয়ে করে আপনার নামটা, সঠিক নামটা একটু বলুন। আচ্ছা, আমার নাম সেতু আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি আসলে বলতে চাচ্ছি না এই কারণে, কারণ আমি আমার যে মতামতগুলো ছিল, আমি অনেকের বক্তব্য শুনলাম, প্রত্যেকটা বিষয় এখানে চলে এসেছে। যে আমাদের হচ্ছে যে বাসা বাড়ি থেকে আলাদা বিল দেওয়া, সেখান থেকে মানে ওয়েস্ট হচ্ছে কালেক্ট করা, তারপর হচ্ছে আবার যে একজন উনি যে বললেন যে একটু হচ্ছে প্রেশারাইজেশনও রাখতে হবে, কারণ আমিও দেখেছি যে আমরা সচেতন নাগরিকরা হচ্ছে কি দেখা যায় বাসা থেকে সবকিছু বুঝে দেওয়ার পরও ওইভাবে কিন্তু ফেলে না, ওনারাও কিন্তু মিক্সিং করে ফেলে দেয়, কারণ অতটা হচ্ছে কেয়ারফুলি বিষয়টা করে না। কিন্তু একটু যদি আমরাও মাঝে মাঝে হচ্ছে যে সিটি কর্পোরেশন থেকে যদি একটু গিয়ে দেখা হয় যে আসলে ওরা কিভাবে করছে, বা যদি দেখা যায় কেউ সচেতনভাবে করেনি, সেক্ষেত্রে যদি একটু হচ্ছে শোকজ টাইপ কিছু একটা রাখা, বা জরিমানা না হোক, অ্যাটলিস্ট ওই এলাকাতে সবার সামনে একটু জিজ্ঞেস করা যে আপনি কেন করলেন না, তাহলে কিন্তু ওনার মধ্যে একটা এটা আত্মসমালোচনার বিষয়টা চলে আসবে।
যখন তাকে কিছু মানুষের সামনে জিজ্ঞেস করা হবে যে কেন করলেন না, তখন কিন্তু নেক্সট টাইম সে এই উত্তরটা না দেওয়ার জন্য হলে কিন্তু সেই জিনিসটাকে সুন্দর করে করবে সচেতন ভাবে। তো আমার হচ্ছে যে এতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শফিক, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই। বেসিক্যালি আমি একজন জিওলজিস্ট, বাংলায় তাকে বলে ভূতত্ত্ববিদ। আমি বেশ কিছু জিনিস এখানে শুনেছি, অনেক সুন্দর সুন্দর কথা এসেছে, আমি সবার সাথে সহমত। 3টা গেম সিস্টেম, এটা আমি জাপানে দেখেছি, ইউএসএতে দেখেছি। যাই হোক, আরেকটা জিনিস প্রপোজ করবো সিটি কর্পোরেশনকে, দুটো জিনিস। সেটা হলো আপনারা এই প্লাস্টিক বা গ্লাস এগুলা যন্ত্রকারীরা ওরা কালেক্ট করে, একটা যেটা আমি নিউ ইয়র্কে দেখেছি সেটা হলো তারা একটা মেশিন দিয়েছে বিভিন্ন জায়গায়। টোকা এটা করে কি জিনিসগুলো পুরো দ্রুত ওখানে দিয়ে দেয়, প্রত্যেকটার জন্য সে অ্যারাউন্ড 0.7 সেন্ট করে তারা মানে ইনস্ট্যান্টলি তারা ওখানে দিচ্ছে, টাকাটা নগদ পাচ্ছে। এটা একটা সিস্টেম করা যায় টোকাইদের কাছে। দেখা যায় যে আশেপাশে যে আছে সে দিয়ে দিল, 5 পয়সা পাক, 10টা জায়গায় এসে 50 পয়সা নিয়ে চলে যেতে পারে। এটা একটা সিস্টেম করা যেতে পারে। আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আপনারা ওই ফাইনাল স্টেশনের যে ডাম্পিং স্টেশনের কথা বলছেন, তো ল্যান্ডফিলের ব্যাপার আসছে। ল্যান্ডফিলটা আসলে যখন করবেন, আমি যে জিওলজিস্ট যেটা বুঝি বা আমি যেটা মনে করি যে এটা প্রপারলি করতে হবে। প্রপারলি করতে হলে যদি স্পেশালি আমাদের হেল্প লাগে, স্পেশালি আমি ভলান্টিয়ারি আপনাদেরকে সার্ভিস দেবো, কোনো ফি নেবো না ইনশাআল্লাহ। আমি যেহেতু আমি সিটি কর্পোরেশনের একজন নাগরিক, আমি মনে করি আমার ফ্রি সার্ভিস দেওয়া সম্ভব। যেমন সবচেয়ে বড় জিনিস হবে সেখানে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন। এখন যে ফলাচ্ছেন, যে ডাম্পিং ফাইনাল স্টেশন ফলাচ্ছেন, সেখান থেকে কি আপনার গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট হচ্ছে কিনা আমি জানি না, আপনাদের পাইলট প্ল্যান আছে কিনা। আপনাদের যদি কোনো পাইলট প্ল্যান না থাকে, সেক্ষেত্রে যদি আমাদের হেল্প লাগে, বিশেষ করে ওয়াটার কোয়ালিটি আমার সাথে জড়িত হয়ে আছে, আমরা আপনাদেরকে এই জিনিসগুলো আমরা সার্ভিস দিতে প্রস্তুত আছি। কারণ গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনটা খুব সিভিয়ারলি হবে যদি আপনার সেখানে ল্যান্ডফিল সুন্দর না হয়। বর্তমান যে অবস্থা, যদি গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হয়, আমরা জানি গ্রাউন্ড ওয়াটার যদি কন্টামিনেট হয়, এই 50 কিলোমিটার দূরে থাকলে যদি পানি তোলে, সেটা কিন্তু আসতে পারে। আর সিটি কর্পোরেশন ইউজ ওয়াটার উইথড্র করা হয়, এই জিনিসটা দেখবেন। আর অ্যাওয়ারনেসের বিষয় যেটা আসছে, আমরা অনেকে বলছে আইন করবো, এটা করবো, সেটা করবো। আমি ঠিক আছি, আমি যখন ট্রেনে যাতায়াত করি, আমরা সাধারণত সবাই চাই যে ফার্স্ট ক্লাস কিংবা এসি বগিতে যাব। যখন আমরা বাদাম খাই, যখন বাদাম খেয়ে না বাদামের খোসাগুলো ফেলাই দিই, আমার খুব কষ্ট লাগে। যেখানে বিশেষ করে এখানে শিক্ষিত লোকগুলো এখানে আছেন, কিন্তু এই কাজটা যখন করতেছেন খুবই কষ্ট লাগে। কারণ আমি যেটা জাপানে দেখেছি, স্টিল আমি এখনো করি। বাদাম খাওয়ার পরে যদি আমার কাছে যদি জায়গা না পাই পকেটের ভিতরে, এখনো আমি খোসাটা ঢুকাই। মানে এটাই হলো নর্ম। এটা যদি আমরা কাউকে না দেখাইতে পারি, আমি মনে করি যে আমরা শিক্ষিত মানুষ, আমরা আসলে আমাদের মাথা উঁচু করে থাকা সম্ভব হবে। এটা আমার একটা ইয়ে। আরেকটা হলো যে আমি যেটা দেখেছি নিউ ইয়র্কে, আমি খুব বেশি দিন আগে আসি নাই নিউ ইয়র্ক থেকে, সেটা হলো সিটি কর্পোরেশন এই মুহূর্তে কোভিডের যে অবস্থা, এক্ষেত্রে তারা কিছু আমি মনে করি যে রাস্তায় কয়েকজন ভলান্টিয়ার দিয়া, যারা এখানে বিশেষ করে আসছে বিভিন্ন এনজিও, সবাইকে আমি সবিনয় অনুরোধ করবো যে আপনারা কোনো একটা দিন, এখন যে অবস্থা কোভিডের পরিস্থিতি চলে যাচ্ছে, আপনারা যদি রাস্তায় দাঁড়িয়ে কিছু মাস্ক বিতরণ করেন সাধারণ জনগণকে, আমি মনে হয় খুব সুন্দর হবে। সবাইকে শোনার জন্য ধন্যবাদ। আমরা মুখ্য আলোচনা এগুলি শেষ করবো যে আসলে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হচ্ছে, এটা আপনাদের হয়তো বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গি থেকে এটা বেড়ে হয়েছে, তো আমরা সাধারণ বুঝতে পারছি যেহেতু আগে কিন্তু এখানে আর্সেনিক টার্সেনিক এগুলো ছিল না, এখন এগুলো নানাভাবে হচ্ছে। তো আমি এখন নির্ধারিত আলোচকদের বক্তব্য শুনবো। আমি প্রথমেই অনুরোধ করব সিলেটের বিশিষ্টজন, যদিও একটু আগে এখানে একজন ওনাকে সম্বোধন করেছেন চেম্বার অফ কমার্সের প্রতিনিধি হিসাবে, তিনি ছিলেন চেম্বার অফ কমার্সের পরিচালক ছিলেন, তারপরে প্রশাসকও ছিলেন ফারুক মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি। আমি জনাব ফারুক মাহমুদ চৌধুরীকে ওনার বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ ধরে আমিও লেখাপড়া করতাম, শিক্ষক যখন বক্তব্য রাখতেন তখন যেভাবে মনোযোগ দিয়ে
আমরা শুনতাম, আজকে এখানে সবাই যে বক্তব্যগুলো রাখছেন আমরা নজির দিয়ে ছিলাম এবং যে পেপারটা যে প্রেজেন্টেশন করা হয়েছে এটা অত্যন্ত উন্নত মানের, কারণ দুই দিকে দুষ্কৃতিও তুলে ধরা হচ্ছে যে কিভাবে কি করছে ভারতের বিবরণ বিভিন্ন বিষয়গুলো আছে। আমি প্রথমে একটু উদ্বেগ প্রকাশ করছি যে পরিচ্ছন্নতা করে গানবুক নাই, গ্লাস নাই, মাস্ক নাই, এটা আমার মনে হয় আমি মেনে নিতে পারছি না। আমার মনে হয় ইমিডিয়েট আপনারা তাদের স্বাস্থ্য সুরক্ষার এই ব্যবস্থা এটা করা উচিত। আর এখানে পরিবেশে কর্মকর্তা আছেন, আমরা বলবো যে আপনারা যখন একটু জিনিয়ে পড়েছেন এই যে শপিং ব্যাগ যেগুলাকে বলি আমরা, এগুলা কিন্তু আপনাদের পিছনে রাজনীতি মার্কেট এখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে, মধ্যখানে প্রায় বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় আপনারা যদি এগুলো একটা জরুরি ভিত্তিতে একটা ব্যবস্থা নেন, দরিদ্রার কোনো বিকল্প নেই। একইভাবে বলবো যে বিভিন্ন মার্কেটেও যে দিনগুলো রাখা হবে এইগুলা সেই ব্যবসায়ীরা যেন সেই টাকাটা এটা তার একটু ইনভলভমেন্ট থাকলো, তখন সেও সচেতন থাকবে। বিভিন্ন এলাকায় যে 3টা বিলের কথা আমি প্রসাদ বলেছেন ভালো কথাই, কিন্তু এইখানেও এই এলাকার মানুষের কাছ থেকে আপনি টাকা নিতে হবে। কাউন্সিলর মহোদয়কে ধরে ওনার সাথে আলাপ করে এখানে যদি কোনো নাগরিক সমাজের প্রতিনিধি যেতে হয়, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা মনে হয় আমরাও থাকবো ওনাদেরকে বুঝিয়ে, যখনই একজন লোক 20 টাকা বা 40 টাকা দিবে ওই নেতার প্রতি সে একটু খেয়াল রাখবে যে তার টাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে একটু আমার মনে হয় দৃষ্টি দেওয়া দরকার। আর কি বলবো, আমি আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে আপনারা কাজ করে যাচ্ছেন। এখানে যারা কর্মকর্তা আছেন ওনারাও একটা কুলের পর তৈরি করতে হলো 4-5 জন মানুষের প্রয়োজন। আজকে সিটি কর্পোরেশনের যে উন্নয়ন এত সুন্দর একটা হলো বসে আজকে বিভিন্ন জায়গায় দেখতেছি, এটা শুধু মেয়র মহোদয়ের একা কৃতিত্ব না, এখানে যারা আছেন আজকে কেন বসছেন না এখনো আসেন না, এসে চলে গেছেন, ওনাদের সম্মিলিত প্রয়াস। যেটা আগে বললাম যে একটা কুলের পর তৈরি করতে হলেও একা হয় না। আপনাদের প্রতি এর জন্য কৃতজ্ঞতা জানাই। আমি রাত্রে 12টার পরেও আপনাকে চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে মেয়রের সাথে ঘুরতে দেখেছি, কাজ করতে দেখেছি। এতে আমরা উৎসাহিত পাই। আমরা মনে করি যে দেশটা কি এগিয়ে যাবে আপনাদের সেই উৎসাহ যদি। এখানে কৃষি সাহেব একটা কথা বলছিলেন যে আপনারা যে আস্তে আস্তে বিহীন দিয়েছিলেন সেগুলো তো যেভাবে হোক গাইড ফেলবে। তো এই আশপাশ যে দোকানগুলো আছে যারা আছে তাদের টাকায় যদি এটা কিনে হতো, তাদেরকে দায়িত্ব দেওয়া হতো, তাহলে মনে হয় এই ধরনের ঘটনা করতো না। এবং আমি আবারও বলছি, এখানে ভিডিও এটির প্রতিনিধি একটা কথা বলছেন যে ওই যে দুর্নীতির যে চিত্রটা, আমরা একদিনে সেটা নির্মূল করতে পারবো না। আমরা যদি বিভিন্ন পাড়ায় যে সমাজ কল্যাণ সমিতি আছে যারা এগুলো কালেক্ট করে আরো কিছু ভালো কাজ করে, তাদেরকে নিয়ে কাউন্সিলরের মাধ্যমে যদি আমরা বসি, যদি আমার মনে হয় আমাদের মনে হয় ভালো কাউন্সিলর মধ্যে নিয়ে এবং এই সমিতিকে নিয়ে আবার বলছি যে আমাদের নাগরিক সমাজের প্রতিনিধির সাথে থাকতে হবে, আমরা থাকবো। এখানে যারাই আছেন আমরা সবাই আগ্রহ সহকারে থাকবো এবং এই কাজগুলো করবো। আমার বক্তব্য লম্বা করছি না, মাননীয় মেয়র মহোদয় আসছেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আর আজকের এই প্রেজেন্টেশনের জন্য বেলাকে আমি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠান শেষ পর্যন্ত করতে পেরেছে। যদিও মেয়র মহোদয় বৈঠক ব্যবস্থাপনা করে 2টা আমরা সবাই উপস্থিত হয়েছিলাম, দুইটা হোটেল হয়েছিল। এটাই যে ওয়ার্ল্ড ব্যাংকে কত টাকা দিবে সেই টাকা দিয়ে কি করে প্রজেক্টটা বাস্তবায়ন হবে সেই কথাগুলো কোনো মেয়র মহোদয় বলছিলেন। কিন্তু আপনারা ছাড়া তো মেয়র মহোদয় কোনো কিছু হবে না, আপনারা সাথে এগিয়ে যান। আমি আপনাদের প্রতি সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং বিভিন্ন যে পরামর্শগুলো দিয়েছেন তার সাথে আমি একাত্মতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ ফারুক মাহমুদ চৌধুরীকে। আমাদের মধ্যে আবারও ফিরে এসেছেন আজকের এই নাগরিক সংলাপের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব। আমরা অব্যাহত রাখি অন্য বক্তাদের বক্তব্য, সর্বশেষে আমরা প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনব। এখন আমি সিলেট প্রেস ক্লাবের সভাপতি জনাব ইকবাল সিদ্দিকীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা এই আয়োজনের
শেষ দিকে আমি খুব সংক্ষেপে একটি কথা বলার চেষ্টা করছি। প্রথমেই আমি একটু ভিন্ন সুরে কথা বলতে চাই। আজকে আপনার আয়োজনটিতে আমাদের সম্মানিত কাউন্সিলরদের দুইজনকে উপস্থিত রাখা খুব প্রয়োজন ছিল, কারণ আমরা জানি যত প্ল্যান প্রোগ্রাম আমরা করি না কেন, সুপারিশ দিই না কেন, বেলা বা অন্যান্য সংস্থা যতই বলুক, মেয়র সাহেবকে সেটি বাস্তবায়ন করতে হবে তার কাউন্সিলরদেরকে নিয়েই। যাই হোক, এটি একটি অসম্পূর্ণতা বলে আমি মনে করছি। অন্যদিকে এখন যে পদ্ধতিতে ওয়েস্ট কালেকশন হচ্ছে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে, আমরা দেখি এলাকা ভিত্তিক যে সংগঠনগুলো আছে তারা মূলত এই বিষয়টা অনেকে দেখভাল করে এবং দৈনিক বা মাসিক ভিত্তিতে কিছু লোকজন সেগুলো কালেকশন করেন এবং সেকেন্ডারি ডাম্পিং স্টেশন পর্যন্ত তারা পৌঁছে দেন। আমি অন্তত ডিবি বাজার সহ অন্যান্য জায়গায় এগিয়ে গেছি। এখানে আমার কাছে মনে হয় একটা ইনসেন্টিভের ব্যবস্থা এদের জন্য করা যায় কিনা। যারা কালেকশন করে তারা কিন্তু হাউস টু হাউস ঘোরাফেরা করে প্রত্যেক মাসের শেষে তারা একটা টোকেন পারিশ্রমিক হিসেবে তারা পায়। এখন আলটিমেটলি যেহেতু কাজটি সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যেই তাদেরকে নিয়ে নিয়েছেন, এদেরকে কিছুটা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করে সিটি কর্পোরেশনের কার্যক্রমের সাথে তাদেরকে সরাসরি সম্পর্কিত করার জন্য সুযোগ আছে কিনা চিন্তা করা প্রয়োজন। আমি যেটা বলছি, আপনি যদি কাউকে মাসে 100 টাকা দেন, তখন তার সাথে সম্পর্কটা হবে, সেই প্রেক্ষিতে আপনি তাকে আরো অধিক দায়িত্বশীল করতে পারবেন। বিভিন্ন হাউস হোল্ড যে ওয়েস্ট আছে সেগুলো কালেকশন করতে তাকে আর একটু দায়িত্বশীল করা যাবে, কারণ এখন কিন্তু তারা খুব একটা নিয়ম নীতির মধ্যে নেই। অন্যদিকে সিটি কর্পোরেশন গঠিত হতে যাচ্ছে, আমার মনে হয় আমরা পুরোনো এলাকা নিয়েই এখনো কাজকর্ম করছি। খুব শিগগিরই হয়তো মেয়র সাহেব বা সিটি কর্পোরেশন কার্যক্রম নতুন এলাকায় যাবেন, সেই জন্য পৃথকভাবে আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন, না হলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ একটা বিশাল এলাকা আসছে যারা ইতিমধ্যেই সিটি কর্পোরেশন ন্যূনতম কোনো নিয়ম কানুনের মধ্যে নেই, বিভিন্ন ইউনিয়ন কিন্তু সম্পৃক্ত হতে যাচ্ছে, এটি বোধহয় একটু চিন্তা করা প্রয়োজন। অন্যদিকে আমাদের মূল প্রবন্ধে তত্ত্বাবধায়ক পরিদর্শনের মধ্যে অনেক কথা বলেছেন, চমৎকার উপস্থাপনা। পাশাপাশি জেলার যে ডকুমেন্টারি সেটিও আমরা মাত্র 3 দিন আগে যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানে আরেকটু মনিটরিং বাড়ানোর প্রয়োজন। অন্যদিকে স্যানিটারি ল্যান্ডফিল এটি যদি হয়ে যায়, যখন এটিকে অপারেশন নেওয়া যাবে তখন বাড়তি সুবিধাটি পাওয়া যাবে, এটি একটু বোঝা প্রয়োজন। পাশাপাশি খুব ছোট্ট একটি পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করছি, সিঙ্গেল টাইম ইউজ যে প্লাস্টিকের কথা বলা হচ্ছে, এগুলো কেন্দ্রীয়ভাবে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া যায় বাস্তবায়ন করা কঠিন। একটু আগে আমরা পানি খাচ্ছিলাম, এই সিটি কর্পোরেশনের কর্মীরা বারবার ক্লাসে করে নিয়েছিলেন, বলা হচ্ছে প্লাস্টিক অ্যাভয়েড করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সিটি কর্পোরেশন যদি এটি ব্যবহার না করে সার্বিকভাবে কতটুকু পরিস্থিতি উন্নতি হবে আমরা জানি না। প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল সভায় প্লাস্টিক বোতলে করে পানি দেওয়া হচ্ছে, এটির বিকল্প কিছু আগে চিন্তা করা দরকার বাদ দেওয়ার আগে। কারণ আমরা জানি, একটু আগে ফারুক মাহমুদ ভাই একটু ইঙ্গিত করেছেন, পরিবেশ অধিদপ্তর কিছু কয়েক বছর আগেও খুব ঘন ঘন অভিযান চালাতো পলিথিন ব্যাগের বিরুদ্ধে, কিন্তু এখন আমরা যে জায়গায় বসে আছি এর 100-200 গজের ভিতরে পলিথিন ব্যাগ উৎপাদন হয় কিংবা গুদামজাত হয়, কিন্তু সাধারণ মানুষ পলিথিন ব্যাগ ইউজ করে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচুর পলিথিন ব্যাগ ইউজ করি, এটি নাগরিক হিসাবে আমার হয়তো বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বিকল্প না হবো, বাজারে সেটি সরবরাহ থাকবে, আমাকে সেটি ব্যবহার করতেই হবে। বছর 10 আগে সরকারের পক্ষ থেকে এই এসএলএস দেওয়া হয়েছিল, বিকল্প ব্যাগ আসছে মাত্র 1 টাকা 2 টাকা দাম হবে। আমার মনে হয় দাম যদি কিছু বাড়েও কিন্তু মানুষ নেবে, কিন্তু আপনি বিকল্প ব্যবস্থা না দিয়ে কোনো কিছু বন্ধ করার কথা বললে সেটির ব্যবহার অপব্যবহার বাড়তেই থাকে। অ্যাওয়ারনেসের কথা বলা হয়েছে, এটি সবাই বলেছেন, আমরাও চাই, কিন্তু সেই জায়গায় আমি আবার বলতে চাই যে সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলো ছিল শহরের বিভিন্ন এলাকা ভিত্তিক এই যে পর্যায় সংগ্রহের কাজটা মোটামুটি নজরদারি করছে, তাদেরকে নিয়ে সাধারণ মানুষকে আর একটু নিয়মিতভাবে অ্যাওয়ারনেস কাজ করতে হবে এবং মাঝে মধ্যে হয়তো আইনের প্রয়োগটা টোকেন ক্ষেত্রে হলে দেখাতে হবে। একটু আগে আমাদের শাহজালাল ইউনিভার্সিটির মঞ্চে এই কথাটি বললেন, আইনের প্রয়োগের ব্যাপারে মানুষের কিন্তু একটা আগ্রহ আছে। আমার সামনে যদি কাউকে কোনো ধরনের জরিমানা করা হয়, কোনো শাস্তি দেওয়া হয়, সঙ্গত কারণে এটা অন্যের জন্য উদাহরণ হবে, এটি খুব স্বাভাবিক ব্যাপার। আরেকটি বিষয়, আমার মনে হয় সিটি কর্পোরেশনের পুরনো লোকজন যারা আছেন তারা জানেন, আজ থেকে বহু আগে, কিন্তু সম্ভবত 15-20 বছর আগে সিটি কর্পোরেশন হওয়ার আগে কিন্তু জৈব সার প্রস্তুতের একটা
ছোট্ট আকারে ইউনিট করা হয়েছিল স্বামীবাগানের আকারে। এটি অনেকে মনে থাকার কথা, সিটি কর্পোরেশন হওয়ার আগের ঘটনা। আমরা নিজে সেটি নিয়ে নিউজ পিস করেছি। বিএডিসি এবং কৃষি বিভাগের অনুমোদন ক্রমে সেই সারগুলো তারা বাজারজাত করছে সংযুক্ত পরিবার। কিন্তু পরবর্তীতে সেটি কন্টিনিউ করা যায়নি, সম্ভবত স্বামীবাগান এলাকার মানুষের আপত্তি, কিছু দুর্গন্ধ হয়, অন্যান্য কিছু বিষয়ের কারণে এই বিষয়গুলো আবার চিন্তা করা যায় কিনা এখন সময় এসেছে। আরো কিছু কথা ছিল, আমি খুব একটা বিস্তারিত এই মুহূর্তে বলতে যাচ্ছি না। তবে যেটি বলা হয়েছে যে বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে তিনটি পৃথক ধরনের যদি আলাদা করা যায় সেটি করা দরকার। কারণ বাড়াই চক এখন যেভাবে ব্যবহার হচ্ছে এটি আর 2 বছর বা 5 বছর পরে করা যাবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ এলাকার মানুষ কিছুদিন পর পর মেয়র সাহেবের উপর চাপ দেয়, তাদের পরিবেশ নষ্ট হচ্ছে মনোভূতি, এটি একেবারেই অসত্য, সেটি বলা যাবে না। আমি কথা বাড়াচ্ছি না, আরো কিছু কথাবার্তা হয়তো বলার সুযোগ ছিল। এখানে আমাদের শ্রদ্ধেয় আলম স্যার আছেন, তিনি আরো চমৎকার কিছু কথাবার্তা হয়তো বলবেন। আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সিটি কর্পোরেশন এবং বেলা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইকবাল সিদ্দিকীকে, সভাপতি সিলেট প্রেস ক্লাব। এখন আমরা নির্ধারিত আলোচকদের মধ্যে শেষ আলোচক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলমের বক্তব্য শুনব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং সমস্ত অডিয়েন্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে বেলাকে। আমার বন্ধু প্রথমেই যে প্রেজেন্টেশন দিয়েছে তার উপরে সে দেখিয়েছেন যে আমাদের সিটি কর্পোরেশনের বর্তমানে কিভাবে সলিড ওয়েস্ট কালেকশন করা হয় এবং কার কি ডিউটি, সেই জিনিসটা সুন্দর করে তুলে ধরেছেন। আর এর সাথে আমি শুধু যোগ করব যে যেহেতু সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি পেয়েছে, প্লাস হলো ডাইনামিক মেয়র আছেন, তো সবাই টিম ওয়ার্কটা যদি আমরা আরো বেশি করতে পারি তাইলে সাস্টেনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই সিটি কর্পোরেশনের সম্ভব। এবার আমি সংক্ষেপে করব। প্রথম যে জিনিসটা আসছে যে চিত্রেই দেখা গেছে যে আমাদের যারা ক্লিনার আছেন, যারা কালেক্ট করেন ওয়েস্ট, তাদের কোনো ড্রেস নাই। তো নাসিম সাহেব প্রথমেই বলেছেন যে উনি কিছু কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, বা এরকম আরো যারা আছে তাদেরকে আমি আরো একটু এগিয়ে আসতে বলবো যে আসলে উনাদেরকে ভালো ড্রেস এবং প্লাস বুট এগুলি দেওয়া উচিত। আদারওয়াইজ উনাদের মাধ্যমে ওনাদের ফ্যামিলি কন্টামিনেটেড হবে, প্লাস আমরা নিজেরাও কন্টামিনেটেড হতে পারবো। তো সুতরাং এটা কমিশনারদের মাধ্যমে হতে পারে, নাসিম সাহেবরা মেয়রের মাধ্যমে, কমিশনারের মাধ্যমে এই জিনিসটা আরো ত্বরান্বিত করতে পারে। আর আরো দুটো জিনিস তুলে ধরছি, যেটা হলো যে কমিউনিটি বেসড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পৃথিবীর বিশেষ করে ডেভেলপমেন্ট কান্ট্রিতে এটা খুব জনপ্রিয়, এবং এখানে যে জিনিসটা প্রকাশ পায় যে আমি নিজেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যতটুকু সলিড ওয়েস্ট তৈরি করছি তার জন্য আমি পে করতে রাজি, এটাই প্রকাশ। যখন আমি আমার জিনিস যেটা তৈরি করবো সেটার জন্য আমি যদি পে করতে রাজি হই, তাইলে হলো আমার উইলিংনেসটা প্রকাশ পায়। এটাকে আরো একটু জোরদার করতে হবে সিলেটে। আর সাথে আমি একটা দৃষ্টি আকর্ষণ করি, ঈদগাতে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার প্রচুর বাইরের বাস আসে, ওনারা ওখানে খাদ্য তৈরি করেন, ওয়েস্টগুলি, খাওয়ার ওয়েস্টগুলি ওখানে ফেলে রাখেন। এখানে প্রত্যেকটা বাসের জন্য অ্যাটলিস্ট কিছু পেমেন্ট রাখলে ওনারা, ঠিক আছে ওনারা পরিষ্কার করবে না এটা, কারণ আমরা এতটুকু এখনো অ্যাওয়ার হই নাই, কিন্তু প্রত্যেকটা বাসের জন্য যারা এখানে ঢুকে ওখানে রাখবেন বাস, তার জন্য পেমেন্ট করা উচিত। আদারওয়াইজ এতে মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টও জিনিসটা আরো বাড়তে থাকবে। তো সুতরাং আমি এই দিকে দৃষ্টিপাত করব যে ইনকাম সোর্স জেনারেশন, এতে যে যারা কাজ করবে তারা ইনকামের একটা সোর্স পাবে। আর টিভির প্রধান যে জিনিসটা বলেছেন ক্লাবগুলি ব্যাপারে, যে জিনিসটা এটা কিসের জন্য হয়েছে, এটা অ্যাকচুয়ালি হয়েছে আমাদের প্রত্যেকটা জায়গা আমরা পলিটিক্যালি কালার করে ফেলেছি।
ইভেন কয়দিন পরে আমার সন্দেহ হয় আমার ফ্যামিলিতে আমি আমার ওয়াইফের সাথেও যে কথা বলবো এটাও পলিটিক্যাল কথাবার্তা হবে। কালার এত নোংরা জিনিসে যাওয়া ঠিক না আসলে। তো আমরা ক্লাবগুলি আগে যখন ক্লাবগুলি ছিল এলাকায় অনেক অনেক ভালো ভালো ছেলে মেয়ে উঠে আসছে এই ক্লাবগুলির মাধ্যমে, সাংস্কৃতিকভাবে উঠে আসছে, মননশীলতার দিক দিয়ে উঠে আসছে, অনেক 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 লোকের নাম বলা যাবে। তো বিশেষ করে ক্লাবগুলিকে কিছু জায়গায় আমার পরিবারকে এগুলিকে পলিটিক্যাল থেকে মানে কালার করার থেকে দূরে থাকতে হবে। আমরা সেই মানসিকতাটা আমাদের মধ্যে ঢুকাতে হবে, আদারওয়াইজ কোনো কিছুই ফ্রুটফুল হবে না। আর লাস্টে বলি যে জিনিসটা 3R এর মাধ্যমেই জেনারেলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয়। 3R ইজ এ সুইটেবল মেথড, এতে কোনো এটা অলরেডি সব দেশে প্রুভড হয়েছে। এটাকে ত্বরান্বিত করতে হবে এবং 3R এর মাধ্যমে। আর যে জিনিসটা করতে হবে যে ক্লিনিকগুলিকে আলাদাভাবে অ্যাড্রেস করতে হবে এবং ক্লিনিকগুলি যে যত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এখনো সিটি কর্পোরেশন কিছু পেমেন্ট নেয় হসপিটালগুলি থেকে, 1600 টাকা 1200 টাকা এরকম করে ভাগ করা আছে। এটা যদি ওনারা মানে ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ভিত্তি করে পয়সাটা দেওয়া উচিত, নট অ্যামাউন্টের উপরে। অনেক কিছু কিছু ইয়া আছে যেগুলি আপনি নর্মালি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারবেন না, ওগুলিকে ইনসিনারেশনে যেতে হবে অথবা থার্মাল ট্রিটমেন্টে যেতে হবে। আমি রিকোয়েস্ট করব ইনসিনারেশনে না গিয়ে থার্মাল ট্রিটমেন্টটা বেটার, কারণ থার্মাল ট্রিটমেন্ট থেকে আমাদের দুটো জিনিস লাভ হয়। একটা হলো যে সলিড ওয়েস্ট আছে সেটার মাধ্যমে আমরা কিন্তু ফুয়েলের দিকে না গিয়ে ইলেকট্রিসিটি, কম্পোস্টিং আর বায়োগ্যাস এই তিনটার দিকে যেতে পারবো। কারণ আমাদের ফুয়েল তৈরি করে খুব ইকোনমিক্যালি সাউন্ড হব না আমরা। তো আমি রিকোয়েস্ট করব এই সলিড ওয়েস্ট এবং মেডিকেল ওয়েস্ট যেটাই আমরা কালেক্ট করি সেটা থেকে কম্পোস্টিং, বায়োগ্যাস এবং ইলেকট্রিসিটির দিকে আমরা যেন নজর দিই। ফুয়েলটা এখন আমাদের এখানে এই অত ফ্রুটফুল হবে না। আর শেষে রিকোয়েস্ট করি আজকের মানে একদম শেষ লাইনটা হলো যেটা হলো যে আমাকে আমার উইলিংনেস প্রকাশ করতে হলে সেটা মানির মাধ্যমেই করতে হবে, অন্য কিছু দিয়েই কোনোদিন কিছু ফ্রুটফুল হয়নি। আপনি এবং শুধু মানি যখন আমাদের উপরে চার্জ করবেন আমি যেন মানিটা এবং সাথে সাথে ল মানে আমার যেটা আইন আছে আইনটাকে ভালোভাবে প্রয়োগ করা, তাতে আমি কি হব, আমি ভালো পথে থাকবো। যেমন আপনি দেখেন আমাদের দেশে যখন আর্মি শাসন থাকে, আমি আর্মি শাসনকে পজিটিভলি বলতেছি না, ভুল ব্যাখ্যা করেন না, সবাই এটা রিকোয়েস্ট করছি যে আর্মি শাসনের সময় আমরা তো রাস্তাঘাটে স্কেলের মতো সোজা হয়ে হাঁটি, বেঁকা হয়ে মেয়েদের দিকেও তাকাই না, ইপটিজিং করি না, সোজা হয়ে থাকি, কারণ আমি জানি যে ধরে নিয়ে মাইকটা দেবে। তো এটা তাইলে আমরা কেন মানিটা ইমপ্লিমেন্টেশন করেন এবং প্লাস হলো লটা ইমপ্লিমেন্টেশন করেন, দেখবেন সবকিছু নরমাল হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জহিরুদ্দিন আলমকে। ওই যে আলম ভাই একটা কথা শুনে যে গণচীনের মহান নেতা কমরেড মাও সেতুং বলেছিলেন সব খারাপ জিনিসেরও একটা ভালো দিক থাকে। আর্মি শাসন খারাপ দিক, কিন্তু খারাপ জিনিস, কিন্তু ওর ওই ভালো দিকটা আপনি বললেন, মানুষ কিভাবে ওয়েল ডিসিপ্লিন থাকতে হয় ওই সময়। আমি আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা বলি যে আমাদের কোর্টে দেখতাম একটা লোক যেত ইয়ান এইখানে চশমা তুলে এইভাবে যেত, যেদিনই এই যে 111 আসলো চশমা জায়গায় চলে জায়গায় চলে, আবার দেখি 111 চলে গেছে কিছুদিন পরে সে আবার যে ওইখানে কি লিখতেছে ওইখানে উঠে গেছে চশমা। তো দ্যাট ইজ দি রিয়ালিটি। এটা আমরা আর্মি শাসনকে আমরা সাপোর্ট করছি না, কিন্তু আমাদেরকে ডিসিপ্লিনের ক্ষেত্রে সেই জিনিসগুলো দেখতে হবে, খারাপ কাজেরও কিছু কিছু জিনিস আমাদেরকে নিতে হবে। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জহিরুদ্দিন আলমকে। আমাদের আর 3 জন আলোচক রয়েছেন মাননীয় প্রধান অতিথি মহোদয়, নূর আজিজুর রহমান সাহেব আছেন চিফ ইঞ্জিনিয়ার, অন্য 2 জন আসেননি। তো না আসলেও আমরা এনভায়রনমেন্ট অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনেছি, সুকুমার সাহা উনি বক্তব্য রেখেছেন, আর ইমরান সাহেব হয়তো আসেননি। এর আগে বোধহয় সাহেব একটু বলতে চাচ্ছেন, আপনি সংক্ষেপে বলে দেবেন। আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
আমি আসলে শুরু থেকে এটা বলা প্রয়োজন ছিল। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলছি, এজন্য আমরা চেষ্টা করেছি যে এই বিষয়ের সাথে সম্পৃক্ত যত ব্যক্তি আছেন, সংস্থা আছেন, অফিস আছেন, সবাইকে আমাদের এই জায়গায় নিয়ে আসার জন্য। তার মানে হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে কথা বলার জন্য আমরা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছেন, আমরা সবাইকে পারিনি। আমরা 8-9 জন কাউন্সিলরদের সাথে আমার কথা হয়েছে, 2 জন আমাকে বলেছিলেন আসবেন, শেষ পর্যন্ত হয়তো কোনো কারণে আসতে পারেননি। এবং আমরা বিশেষ করে প্রাতিষ্ঠানিকভাবে যারা দায়িত্ব পালন করছেন, আমরা চেষ্টা করেছি মোটামুটি প্রত্যেককে, এবং আমরা বিশেষ করে যে প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি এবং নূরজাহান ক্লিনিকের নূরজাহান হসপিটালের চেয়ারম্যান, ওনার সাথে যোগাযোগ আছে, তিনি এসেছেন। এভাবেই আমরা চেষ্টা করেছি যে আসলে এই বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সাথে কিংবা যার করণীয় কিছু আছে, কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা হয়তো আসলে কোনো কারণে আমরা পাইনি, আশা করছি ভবিষ্যতে হয়তো কাজের ক্ষেত্রে পাবো। এবং আমি আমার আজকের দিনের মতো আমি আমার কথাগুলো শেষ করছি, এবং বিশেষভাবে আমি আশা করবো আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো শুনলাম, যে সুপারিশগুলো শুনলাম, এটা নিয়ে সিটি কর্পোরেশন কাজ করবে, বেলা সহযোগিতা করবে, অথবা সমন্বিতভাবে আমরা কাজ করব। এবং এখান থেকে আমি মনে করি যে এখান থেকে আজকে আমাদের হয়তো নতুন একটা চিন্তা ভাবনা করা, পরিকল্পনা করা বা কাজের যাত্রা শুরু হলো। তো এবং আমি আশা করছি এটা হবে। আমি ধন্যবাদ জানাতে চাই সিটি কর্পোরেশনকে এবং সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে। আমি আপনাদের অবগতির জন্যই বলছি যে আসলে সহযোগিতার প্রয়োজন হয়, এবং কখনো কখনো বেলা যেটা করে যে বেলা আসলে উচ্চ আদালতে যায়, কাউকে না কাউকে অথরিটিকে রেসপন্ডেন্ট করে, এর মানে এটা না যে আসলে তারা আমাদের প্রতিপক্ষ। আসলে এটা করার কারণ হচ্ছে যে তাদের হাতে এই যে বিভিন্ন ঝামেলা আছে, যেটা মেয়র মহোদয় আগেই বলেছিলেন, সেই ঝামেলাকে মোকাবিলা করার জন্য, তার হাতকে শক্তিশালী করার জন্য বেলা আসলে হয়তো বা বিপরীত দিক থেকে একটু সহযোগিতা করে। তো এই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সবসময় করব। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা 2020 সালের ডিসেম্বর মাসে সিটি কর্পোরেশনের ওয়াটার বডি নিয়ে আমরা একটা কাজ করেছিলাম। মেয়র মহোদয় তখন বলেছিলেন, সবার সুপারিশের ভিত্তিতে বলেছিলেন যে একটা কমিটি করে দেবেন, যে সিটি কর্পোরেশনের কতগুলো ওয়াটার বডি আছে সেটা তালিকা করার জন্য, প্রপারলি যাতে হয় সেজন্য একটা সুপারিশ ছিল সবার। এবং এই কমিটিটা হয়েছে, একটা মিটিং হয়েছে, এবং আমরা আশা করব যে এই সময়ে বিভিন্ন ব্যস্ততায় গিয়েছে সিটি কর্পোরেশন, আমরা এখন থেকে হয়তো এই ফেব্রুয়ারি থেকে হয়তো আমাদের পরবর্তী কাজটা শুরু করতে পারি। 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যেটা বলেছেন যে ভূপাদিগির সংরক্ষণের জন্য কোনো না কোনোভাবে আসলে সবসময় পরিকল্পনা যে ঠিক হয়ে যায় সেটাও আমরা বলছি না, আবার পরিকল্পনা থেকে সরে আসা যায় না সেটাও আমরা বলছি না। এই ক্ষেত্রে হয় সার্বিক অবস্থাকে বিশ্লেষণ করা, বিচার করা। আমি বলবো যে মেয়র মহোদয়ের সেই তার অভিজ্ঞতা দেখি কাজে লাগিয়ে সিটি কর্পোরেশনের যে ধোকাদিগি, সাথে করে জায়গার ধোকাদিগি, এটাকে সংরক্ষণ করার জন্য কাজ করে যাচ্ছেন এবং করছেন। আমরা ধন্যবাদ জানাই এবং আগামীতে এজন্যই আমরা ভরসা রাখছি যে আমরা আজকে যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, যে ভিডিওতে আমরা দেখলাম, আজকে আমরা 2020 সালের শুরুতে যেটা দেখেছি, আমরা আশা করি 2020 সালের শেষের দিকে হয়তো এই চিত্র পাল্টে আমরা অন্য কোনো চিত্র দেখবো। আমাদের যাত্রা সেদিকেই থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বেলার পক্ষ থেকে, এবং আমি আশা ব্যক্ত করছি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় নেতৃত্বে আমরা আসলে সেই দিকে এগিয়ে যাবো। ধন্যবাদ শাহেদ আক্তারকে। আমরা এখন বিশেষ অতিথির বক্তব্য শুনবো। আমাদের নির্ধারিত বিশেষ অতিথি 3 জন ছিলেন, তো 2 জন যেহেতু আসেননি, আমরা একজনেরই বক্তব্য শুনবো। তিনি হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জনাব নূর আজিজুর রহমান। আমি জনাব নূর আজিজুর রহমানকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মেলা কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনা আজকের নাগরিক সমাবেশ, আজকের এই সংগ্রাম উপস্থিত আছেন আজকে সভাপতি অ্যাডভোকেট কানাদুল্লাহ শাহিন ভাই, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, এবং বিশেষ আরো আমাদের সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রেস ক্লাবের সভাপতি এবং আমাদের নাগরিক সুন্দরের সভাপতি গাই সহ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের উপস্থিত থেকে তাদের এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শুরুতে আমাদের প্রেজেন্টেশনটা দিয়েছেন। আসলে সিটি কর্পোরেশনের যে আইন আছে, সেই আইনের পত্র নির্দিষ্ট স্থানে যদি না দেওয়া হয় তাহলে 93 ধারা অনুযায়ী 5,000 টাকা জরিমানা দেবে এবং পরবর্তীতে 1 লাখ টাকা জরিমানা হবে।
এবং আমাদের যে ক্লিনিক্যাল ওয়ার্ড আমাদের মাননীয় মেয়র 2013 সালে যখন প্রথম নির্বাচিত হন, আমাদের চিকিৎসা বোর্ডের ব্যবস্থাপনা বিধিমালা আছে 2008, সেখানে সিটি কর্পোরেশনের কোনো দায়িত্ব নেই, কিন্তু মেয়র মহোদয় দায়িত্ব নিয়েই এই ফ্রিডম ফাউন্ডেশন বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠা, তারা ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগাং, নারায়ণগঞ্জ, মহাবৈশ্বিক অশোক এবং পরবর্তীতে আমরা সিলেটে নিয়ে আসছি। তো আমি পরিবেশ অধিদপ্তরকে আসলে একটু জানাচ্ছি যে যেখানে আমরা যখন স্যানিটারি ল্যান্ডফিলের জন্য পরিবেশ অধিদপ্তরে আমাদের এনওসির জন্য আমি গিয়েছিলাম, তখন আমাদের প্রেজেন্টেশনে আমরা বেশি আমাদের বলা হয় না, ওনারা বলতেছে যে তারা যে উদ্যোগ নিয়েছে আসলে সিটি কর্পোরেশন সিলেটে স্যানিটারি ল্যান্ডফিল করার জন্য, যে আমাদের সাধারণ ইউনিভার্সিটির যে প্রফেসর সাহেব ছিলেন, আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার যে পলিউশনটা কিভাবে আমরা করতেছি। আমাদের বটম লাইনার যেটা, সেখানে আরসিসি, সিসি, গ্র্যাভেল এবং জি টেক্সটাইল এসটিপি দিয়ে আমরা নিচেরটাকে ওয়াটার বোর্ডে ওয়াটার ফোন আছে, সেখানে বায়োলজিক্যাল মেথড অনুসরণ সেটা ট্রিটমেন্ট করে তারপর আমরা ন্যাচারাল ছাড় রাখি এবং সেটা ওয়াল প্যাক করছি। আমাদের এই ডিজাইনটা করা হয়েছে, অতএব এটা করার পরে আসলে আমরা বর্তমানে তো শহরে আমাদের এক করতে যাচ্ছে। আমরা যেটি বলতেছি, ধরেন আমাদের আসলে পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশন তারা আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত, অন্যরা তো আমরা অনেকে বলি কিন্তু আসলে বেড়ালে বলা এক ঘন্টা মাথার মতো বলে শেষ, বাস্তবে কাজ করা যায় কি পরিমাণ কঠিন আর কি, সেটা বাস্তবতা না দেখলে এটা হবে না। তো সিটি কর্পোরেশন প্রাইমারি যে কানেকশনটা, সেটা আইনি সিটি কর্পোরেশন আসলে কাজ না, সেটা হাউস হোল্ড যারা মালিক বা প্রডিউসার, ওনারা নির্দিষ্ট স্থানে ফেলে দিবে, আর ওখান থেকে সিটি কর্পোরেশন ক্যারি করে আপনি ফাইনাল ডিসপোজাল পাইতে গেলেন। শুরুতে আমাদের টিমে বলছিলেন যে আমাদের ওই ফার্মেসি এলাকা, তো ওই কিছু কিছু এলাকা তারা নিজেরাই আসলে কমিটি করে ক্লাবের মাধ্যমে একটা নির্দিষ্ট টাকা দিয়ে নিয়ে আসে। আসলে ওখানে আমাদের সিটি কর্পোরেশনে কাউন্সিলের সাথে এখানে ধরেন কর্পোরেশন থাকতে পারে যে টাকাটা ঠিক মতো নিচ্ছে কিনা, অন্য এখানে আমাদের সিটি কর্পোরেশন ব্যবহার আমরা করি না, আমাদেরকে বিভিন্ন এনজিও সিটি কর্পোরেশন থেকে কিছু ব্যাংক গাড়িগুলো প্রোভাইড করা হয়। তারপর আমাদের যেগুলো যে কয়েকটা স্টেজ আমাদের সাহেব আমাদেরকে বলছেন আসলে জায়গাটা কি দিবে, আমরা এই সাহেবদের একটা কোচিং কখনো মাননীয় আমাদেরকে যেতে হয়েছে, পরবর্তীতে জায়গা আমাদের ডাইরেক্টর সপ্তাহ কাজ করতো, উনি আমাদের হেল্প করতেছে, সেটা আবার ওনারা অনেকেই ম্যাক্সিমাম দিলেন, আমি বলছিলাম এটা দিলেন। এখন আসলে ওয়েস্টে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সময় বলা হয় যে যখন হাউজিং বানানো বড় বাড়ি বানানো, তারা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান রেখে দেয় যে তার আবর্জনটা এখানে রাখার জন্য, কিন্তু কেউ এটা রাখে না, কেউ তার বাড়ির যার সামনে রাখা দেবে না, যদি থাকে সেটা কিভাবে রিমুভ করতে হবে মানে সেটা করতে হবে। মানে আমাদের এখানে কি বলবো, এটা বলা হতো না, আমাদের সুজিত স্থানে একজন একটা 14 বছর যে একটা ছোট বিল আসলে সরানোর জন্য আর কি। আমরা তো অনেক চেষ্টা করি, তারপর আমরা আসলে মানে সাকসেস হতে পারছি, সারা তো ডাইনামিক না হলে আসলে আমরা এটা করতে পারতাম না। তা আমাদের পরিবেশ অধিদপ্তর প্রতি আমরা আসলে আবেদনটা থাকলে যে এরকম যে কাজটা আসলে করতেছে, তারা তো একটা বেসরকারি প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে, ধরুন আপনারা আগে তাদের জরিমানা করে দিচ্ছেন, তো এতদিন তো কোনো ক্লিনিক্যাল ওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য কিছু ছিল না, আমরা অটোক্লাব জিয়া শুরু করছি, ওনারা ইনসিনেটর দিচ্ছে, তাহলে কিছু চক্রে তো ডেভেলপ হচ্ছে, কিন্তু এখন তাদের উৎসাহিত না করে আর জরিমানা না তাহলে তো তারা পিছিয়ে যাবে। আমি আসলে ওখানে পুরো প্রেজেন্টেশন দেওয়া লাগে না, আমাদেরকে বলছে ওরা যেটুকু করছে এটা আমাদের এটা ছাড়পত্র দিয়ে দাও, ওইভাবে আমরা আমাদের সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ আমরা করতেছি। আমাদের আসলে সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে এটা লাইফ টাইম এখন যেটা করা হয়েছে 10 বছর নেয়, 2020 থেকে 2030 পর্যন্ত। এখন এই সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ আমাদের অপারেশনের মেনটেন্যান্স জন্য একটা গাইডলাইন তারা মানতে করতে হবে, সেটা আমরা ট্রেনিং দিবে। বাট আমরা যদি আমাদের এখানে গাইডলাইনও লেখা আছে সোর্স লেভেলে আপনার এই ইয়ে করতে হবে, সার্ভেশন করতে হবে, এবং এসটিএস যেটা সেখানে ট্রান্সলেশন সেখানে আপনাদের সার্ভেশন করতে হবে, আলাদা আমাদের প্রকল্প বানাতে হবে। কারণ আমি কিছুদিন আগে পত্রিকাতে বর্তমান পত্রিকা দেখলাম যে আমাদের যেখানে আইন বিভাগের মতো ভাষা কাজ দেবে না, সেখানে বর্তমান এই এটা ইয়ে হইল গ্যাজেট হয়েছে 23 ডিসেম্বর 2021, যে বিদ্যালয় পরিবর্তন ব্যবস্থা বিদ্যালয় 2021 সালে অভিহিত হবে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পত্রিকা থেকে দিকে পরে তাদের ওয়েবসাইট থেকে রেফারেন্স দিয়েছি আর কি। এখন এখানে লেখা আছে যে আপনার 2 লক্ষ টাকা জরিমানা হবে এবং অনাদায়ে 2 বছর কারাদণ্ড। এবং এখানে যারা ইয়াতে স্থানীয় সরকার কর্তৃপক্ষের কি দায়িত্ব আছে, যারা পর্ত সৃষ্টি করবে ইপিআর যারা স্টেট প্রডিউসার রেসপন্সিবিলিটিস, তাদের এখানে দায়িত্বগুলো নির্ধারণ করা আছে। এবং এখানে 10-এর
16 নম্বর ধারাটা আছে, যেটা আমাদের তাদেরটা বলছিলেন যে জৈবিকভাবে পচনশীল যে বর্জ্যগুলা, অর্গানিক বর্জ্যগুলো সবুজ বা গ্রিন ইয়েতে রাখবেন, অপচনশীল ইয়েতে ঝুঁকিপূর্ণগুলা লাল বক্সে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এখন আসলে আমরা জাস্ট এখন এটা গত 1 মাস এখন পাইছি, আমাদের কনসার্ন যারা আছে তাদেরকে দিয়েছে পড়ার জন্য। তারপর আরেকটা কাজে ওনারা করছে কিছুদিন আগে, এই বর্জ্যকে কিভাবে ব্যবস্থাপনা করবে সেটা হলো 10 জন টার্গেট করছে। তাহলে এই পর্যন্ত তাদের 3টা বিধিমালা আছে, কিন্তু আসলে বিধিমালা এগুলা মানে এমনি থাকে, কেউ ওইভাবে পড়ে না। এখন তো একজনকে যদি 2 বছরের কারাদণ্ড দেওয়া যায়, 5 বছর 1 টাকা যদি ভাড়া তাহলে কি হবে? আর আমরা চাচ্ছি আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ না করলে এটার কোনো বিকল্প হবে না, এটা আসলে করতে হবে। আর কাউন্সিলর সাহেবদেরকে আমি ওনাদেরকে বলি বিভিন্ন সময়, আপনারা যখন নির্বাচনে যান তখন আমরা ডুব যান, এই ক্ষেত্রে আমাদের এটা চাইতে হবে, না চাইলে এটা কখনো আনতে হবে না। এটাতে কত মানে ব্যাড ইফেক্ট, আমরা রোগ জীবাণু থেকে আরম্ভ করে আমরা সাফিজনটা যেটা হয় খাই বা খাই বা বৃষ্টি হলে আমাদের রাস্তা বেশ জলবদ্ধ হয়ে আমাদের কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। এখন হচ্ছে আমাদের যে করণীয় যেটা বলতেছে সেটা আসলে আমরা শুধু ক্লিনিক্যাল অ্যাসপেক্টে একটা পর্যায়ে আমরা নিতে পারছি, বাকিগুলো আমরা আমাদের তো শুধু সলিড বলতেছি আমরা, আমাদের লিকুইড ওয়েস্ট আছে, গ্যাসীয় ওয়েস্ট আছে, ওগুলো তো আমাদের এখানে স্টিয়ারের কোনো সিস্টেম নাই, আমাদের থেকে প্ল্যান নিয়ে আনে সেখানে সেফটি ট্যাঙ্ক থাকে, কিন্তু অনেকে এটা করা ডাইরেক্ট আপনার ইয়েতে দিয়ে যায় ড্রেনে এবং ক্যানেলে দিয়ে যায়, তাহলে সেইটাও ম্যানেজমেন্ট আসলে আমাদের কোনো ব্যবস্থা নেই। এবং আমরা সবগুলোর জন্য কিন্তু সেগুলো লায়াবল না, এবং আমাদের যে আমাদের দৈনিক যেটা বলছে যেটা আমরা ওই টাকাটা ড্রেনের উপরে আসলে নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেখানে যে কতগুলো বিক্রি করা হয়েছে কিন্তু আসলে মানে কেউ ওইভাবে আগে আসে না। তা আমরা এই ইয়ের থেকে এখন যেহেতু আসলে ডেভেলপ হচ্ছে, আমরা যে কোন পদ্ধতিতে যাবো, ইনসিনেটরে যাবো, বিদ্যুৎ যাবো, নাকি সলিড এসআরএফ যাবো, সলিড রিকভার করে যাবো, এটা যেটা আমরা আমাদের জানেন আপনারা আমাদের ইয়েগুলা মোটর কন্টেন্ট বাংলাদেশের ইয়েগুলো দেওয়া হচ্ছে খুবই বেশি। তা আমরা সবাই বলতেছি 50% 70%, কিন্তু আমরা এগুলো আসলে কোনো টেস্ট করি না। আমরা কনসালটেন্ট ফার্ম তৈরি করছি, স্যাম্পল আমরা বইতে পাঠাইছি, ওনারা বলছে আমাদের 1 মাসের মতো 45 দিন লাগবে, সেটাকে অধিক বেলে হোক মোটর কন্টেন্ট তারা বাইর করে দিলে তারপর আমরা এটা রিকমেন্ড করবো, কারণ আমরা প্রায় 10টার মতো প্রপোজাল পেয়েছি আর কি যে অস্ট্রেলিয়া এনার্জি করার জন্য, কিন্তু এগুলো এক এক ধরনের ডাটা কালেকশন করলে বলেন পারমিশন নিয়ে তাদেরকে আমরা 25 বছরের জন্য লিজ দিতে হবে, জমি দিতে হবে, বয়স করতে হবে, চুক্তি করতে হবে, ওনারা যদি না করে আমরা কোনো দিকে আগাইতে পারবো না। এই জন্য আমরা ভাবছি আমরা অ্যাকচুয়ালি ডাটা কালেকশন করি, তারপর আমরা ইয়েতে জিনিসটি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে আমরা সাজেশনটা আমরা পাঠাবো আর কি। তো যাই হোক আসলে আইন যেটা আছে বা পরিচ্ছন্নতা আছে, কিন্তু আমাদের গ্লাভস তো হ্যান্ড গ্লাভস দেওয়া হয়, কিন্তু অনেকে ওইভাবে আসলে ব্যবহার মানে করে না, কিন্তু করতে হবে। আমরাও চাচ্ছি যে সিটি কর্পোরেশনে এখন কিছুদিনের মধ্যে বসা হবে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা 2021 সালে আমাদের যে পার্সপেক্টিভ প্ল্যান আছে, টেকনিক পরিকল্পনা 2021 থেকে 2041 ভিশন 2041 80% লোক গ্রাম থেকে সরে আসবে। তাহলে আমার শহরটা কিভাবে প্রস্তুত আছে এই লোকজনদেরকে দান করার জন্য। এখন এই ইত্যাদি আমাদের আরো 53 বর্গ কিলোমিটার বেড়ে 79.5 কিলোমিটার আয়তন, তাহলে আমাদের পর্যায়ে অলমোস্ট ডাবল হয়ে যাবে, কিন্তু আমরা অনেক জায়গায় জমি অধিগ্রহণ করতে পারি না। যে পর্যায়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যদি শুনে যে সেখানে ইয়ে হবে ল্যান্ড আমি কারণে তখন সবাই আপত্তি ঠিক আছে। আমরা সাবেক অর্থমন্ত্রীর ভাষা একটা জমির জন্য আমাদের গুজরাট চেয়ারম্যান সাহেব আমাদের বলছে আটটা ইয়ে বানাইতে যাচ্ছে, আমরা করতে পারি না। তো আমরা যদি আসলে এই সিস্টেমটা যেটা আমরা উন্নত দেশ উন্নয়ন দেশে শিখেছি, 2041 আমরা $12,500 আইতে যাবো, তাহলে আমাদের মানসিকতা সেভাবে ব্যবহার করতে হবে এবং বর্তমানে আসলে ব্যবহার করতে হবে। আমাদের তো সবাই আমেরিকা বা আমেরিকাতে আমরাও গেছিলাম, অস্ট্রেলিয়া সেখানে ঘন্টার মধ্যে তাদের প্লাস্টিক বর্জ্য যেভাবে উৎপন্ন হয় তারা রাখে দেয়, সেগুলো সাথে ম্যানেজমেন্ট করে, আমরা ওইভাবে পারতেছি। আমরা কিছুদিন আগে আমাদের প্রেজেন্টার বলছি যে আমরা এই ইয়েতে গেছিলাম কুড়িগঞ্জে, ওনাদের আরভিলে ওনারা প্রতি বছর 50,000 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে ওনারা এই করতেছে, ওনাদের প্লাস্টিকের দোকানে তৈরি করতেছে, ওনাদের টার্গেট 1 লক্ষ করবে। আমরা ওটা একটু দেখার জন্য ওখানে গিয়েছিলাম আর কি। তো আসলে আমাদের এই বিষয়টা প্লাস্টিক এর জন্য আমাদের ম্যানচেস্টার লন্ডন ম্যানচেস্টার মিউনিসিপ্যালিটি যেটা ওনাদের সাথে আমাদের মিটিং হইতেছে, ওনারা প্লাস্টিক রিসাইকেল ফান্ড তৈরি করার জন্য ফিজিবিলিটি স্টাডি
আমাদের করে দিবে। কিছুদিন আগে যারা আলাদা পত্রিকার ইউনিভার্সিটির সাথে একটা ওনারা উপরে একটা এখন আসলে লোকজন আসলে ওইভাবে কেউ আগে আসতেছে না। তবে আমরা আমাদের বলতে পারবেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানকে। আমরা আমাদের আজকের এই মত বিনিময় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন মাননীয় প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনব। সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সংলাপ আসলে বেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চের উপস্থিত আছেন আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের এখানে উপস্থিত হয়ে গেছেন আমাদের শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় এবং এখানে আমাদের এবং এখানে বিভিন্ন অর্গানাইজেশন এবং পরিবেশ আন্দোলন কিংবা থেকে শুরু করে সবাইকে আমার অনেকে আসলে নাম বলতে পারছি না। তো আমি সবাইকে এক কথায় আজকের এই বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি মেলার প্রতিনিধি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে প্রথমেই আমি ইকবাল সিদ্দিকী ভাই ব্যক্তিগত বলছি না, আমরা আজকে বেলার কথা বলে পেয়েছিলেন যে আমরা আপনাদের কাছ থেকে আসলে আমরা এই হোল আপনারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে প্রস্তাবনা আসবে এই প্রস্তাবনার আকারে আমরা একটা নীতিমালা তৈরি করে আমি তখনই আপনাদের এই কথাগুলো, আপনাদের এই বক্তব্যগুলো আমি আমার পরিষদের সদস্যবর্গের কাছে পাঠিয়ে দেবো। তারপরে পরিষদে আমি আমার সম্মানিত পরিষদের সদস্যদেরকে নিয়ে এটা বসে কিভাবে ইমপ্লিমেন্টেশন হয় আপনাদের এই প্রস্তাবগুলো তখনই। তাহলে আমি তো এই আজকের সবার আগে আমার এখানে কি প্রস্তাবনা আসতেছে বা আমি কি মেসেজ দেবো আমার পরিষদের সদস্যদেরকে সেটা আমার জানা ছিল না। যদি বলতেন তাহলে আমি সবাইকে রাখতাম, কিন্তু ওনারাও এসে এই আজকে যেভাবে শোনা ছাড়া, কারণ আগে যদি আমরা এখন পাঠাই দিই তাহলে আমাদের পরিষদে আলোচনা করে আবার আপনাদেরকে নিয়ে আলোচনা করে ওনাদের একটা মতামত নিয়ে আমরা ফাইনালি এটা। তারপরে একটা জিনিসে একটা মোটামুটি একটা আমাদের একটা প্রস্তাবনা এসেছে এবং আগামী দিনে আমরা এইটা নিয়ে কাজ করে নিশ্চয়ই আমরা সুফল পাওয়া যাবে। তো আজকে প্রথম দিকে আপনাদের অনেকের বক্তব্য আমি শুনতে পারি না, যেহেতু জেলা প্রশাসনে এখানে গিয়েছিলাম এবং এটাও আজকে এখানে জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি একটু পরেই আমার সমস্ত ওয়ার্ড কাউন্সিলরদেরকে আমি মেসেজ পাঠাতে হবে যাতে করে প্রত্যেকটি মসজিদে থেকে এই করোনা মহামারীর ভয়াবহতা সম্পর্কে মানুষকে অ্যাওয়ারনেসের জন্য মেসেজ দিতে হবে। অনেকগুলো কাজ এসেছে। যাই হোক, এই সব প্রস্তাবনা সভাপতি মুখ করেছেন, আমাদের প্রধান প্রকৌশলী করেছেন। এটা নিয়ে আমরা আলোচনা করে নিশ্চয়ই আপনাদের পরামর্শ অনুযায়ী আমার পরিষদে সিদ্ধান্ত। তবে আমি একটু আজকে আজকেই সভা করলাম, এর বাস্তবায়নের জন্য কতটুকু আমরা পদ্ধতিতে আগামী এই 7 মাস তো আমরা কোনোভাবে পারবো না, কারণ প্যান্ডামিকের যে অবস্থা আমাকে সবকিছু বলবেন। আজকে আমরা এখানে যদি এই পরিষদের মিটিং এর চিত্রটা যায় তাহলে গতকালকে রাত্রে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত বা মিডিয়াতে যায়, তুমি আমার নোটপুরে বাড়ি দিও না, তাহলে এসে আমাদের শুদ্ধ এখানে সাংবাদিক মিডিয়ার সবাইকে আমরা একটা লজ্জিত
একটু আগে জেলা প্রশাসক বলছে যে আমি এই মিটিংটা আমার, কিন্তু আমি তো এখন চাপ দিতে পারলাম না, ওদেরকে গ্যাপও করতে পারলাম না। এখন যদি কোনো মিডিয়া বাড়ি যারা আমাদেরও সেবা আমার সঙ্গে মিটিংয়ে ছিল। যাই হোক, বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের এগুলা এখন সরকারের নীতিমালা এবং এগুলো তো আমাদের মানতেই হবে। তো আমি যেটা বলছি, আমাদের এই পর্যন্ত যে হয় নাই তা না, আমাদের কিছুটা হলেও তো আমাদের অনেকগুলো প্রোগ্রেস হয়েছে এবং আমরা মেডিকেল বোর্ডকে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি, সেবাই করতে পারছি। আমাদের অনেকগুলো STS ডাম্পিং প্লেস হয়েছে। সিলেট শহরে কিন্তু আগে বাজারে গেলে আগে টিপা দিয়ে যেতে হতো, এখন তো আর হ্যাঁ ইকবাল সিদ্দিকী সাহেব এটা ওনার চোখে পড়ে না, কারণ এইটা উনি আমাদের বলেন না। হ্যাঁ, ঈদগাহ থেকে আগে কি জাম ছিল, এখন ঈদগাতে আমাদের সেটা নিয়ে একটা স্টেজ করেছে। অনেকগুলো আমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছি, কিন্তু আমরাও তো ট্রেন আপ হতে হইব। ট্রেনার না হইতে প্রথম দিকে আমাদের অনেকগুলো, তারপরে আস্তে আস্তে শিখি। এখন যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের যে লেবার যারা আমরা এইসব কাজে গ্রেডে নামাই, আমরা এইসব পরিচালনা দিই, আমরা সিটি কর্পোরেশন থেকে এদেরকে ভোট দিয়েছি, সব দিয়েছি, কিন্তু ভোট যখন লাগায় পরে এসে আমার আমি কাজ করতাম না, কারণ এটা লাগে যে তার নাকি মাথা ব্যথা গরম হয়ে যায়, সে কাজ করতে পারে না। বয়স যদি 2 মিনিট লাগে, 5 মিনিট পরে এটা শেষ। কোনো গায়ের মধ্যে কোনো ভ্যাকসিন জাতীয় কোনো জিনিস নিতে চায় না, বলে তারা কাজ করতে পারতেছে না। এখন আসলে সিনারিও এরকম যে তারা অভ্যস্ত না। এখন যদি আমি 17-18 বছরের বয়সের বাচ্চা প্রথম দিক থেকে যদি ট্রেন আপ করে, তাহলে সে হয়তো জানি না অভ্যস্ত করতে হবে। এই বাচ্চাটা নামাই তো আবার তাই তারা লিখবেন যে অমানবিক শিশু শ্রম দিয়ে ওনারা। যাই হোক, তারপরেও আমাদের সিলেটে ইনশাআল্লাহ এখন 27টা ওয়ার্ডে করতে না করতে এখন আমার উপর পড়েছে আরো বিশাল এরিয়া। আমরা অনেকভাবে জানেন না, আমরা ইতিমধ্যে আমরা কিন্তু কার্যক্রম শুরু করেছি। কার্যক্রম প্রথমেই আমরা কিন্তু এই ময়লা আবর্জনা আমার এই খাদি করা থেকে এই পর্যন্ত গত কয়েকদিনে এখন পর্যন্ত আমার হোল সিটিতে আমরা যা করে নেই তার থেকে বেশি এখন চলেছে এই জায়গা থেকে, টুকরবাজার থেকে, ফুলটিকর থেকে। আমাদের এই বর্জ্যগুলো অন্তত দীর্ঘদিনের অপরিকল্পিত অবস্থায়। এখন যে আমরা সিটি সেখানে গেছি, এখন দেখা যাচ্ছে যে STS করতে দেবেন না, ডাস্টবিন করতে দেবেন না, তো আমরা ময়লাটা ফেলাবো কোথায়? দুর্গম আমাদের কাউন্সিলররা যখন ওয়ার্ড ব্যানগাড়ি দিয়েছি আমরা, উনি ওই ব্যানগাড়িতে যে লেবারটা আনে সে কিন্তু বাসাটাকে বলা হয় 20 টাকা দিয়ে তাদের 10 টাকা। আমরা কিন্তু তাদের আমাদের কাউন্সিলর গাড়ি দিচ্ছি, ব্যান দিচ্ছি, তারপরে তাদেরকে বিভিন্ন সময় সময় আমরা কমিশনাররা কাউন্সিলর দ্বারা তাদেরকে কিছু আর্থিক সহায়তা করে থাকেন। কিন্তু দেখা যায় যিনি বাড়ি কলোনি ভাড়া দিচ্ছেন, মনে হয় যেন সব কলোনি দিয়েই ড্রাইভার শেষ। মনে হয় যে আমরাই করছি, যাদের ময়লা আনতে আমরা বাধ্য, ওনাদের সেফটি ট্যাঙ্কি করে দেওয়ার জন্য আমরা বাধ্য, ওনাদের খাবার পানি নিশ্চিত করার জন্য আমরা বাধ্য। এখন আমরা যদি এদের উপরে অ্যাকশন নেই, তখন হবে কি এই গরিব মানুষরা কোথায় যাবে, তারা টাকার কোথায় যাবে, এই আরেকটা আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু মালিক পক্ষ যারা আমাদের ম্যাক্সিমাম প্রবাসী মালিকরা, ওনারা লন্ডনে আমেরিকায় থাকলে আমার রাগ করবেন, লন্ডন আমেরিকা তাহলে ওনারা পুরো আইন মেনে চলেন, তখন কাউন্সিলের পারমিশন ছাড়া একটা শীতকালেও বলতে পারেন না। আর এখানে ওনার নিজের এলাকায় বিরাট জায়গাটা উনি একদম অপরিকল্পিত হবে, অমানবিক ভাবে তারা ওনারা কলমেন্ট বানিয়ে দিচ্ছেন, সেফটি ট্যাঙ্কি ছাড়া খোলা পায়খানা দিচ্ছেন। তো এইভাবে এখন কত আমরা আমাদের সম্মানিত কাউন্সিলররা ওনাদেরকে ফোন করে বলেন, লন্ডন থেকে আমরাও কথা বলি, কথা বলার সময় যখন ওনারা আসেন মনে হয় যেন ওনারা সবাই আমাদের থেকে প্রিন্স হয়ে গেছেন, আমরা সবাই এখনো। কিন্তু আমরা যদি আবার লেসন দেওয়া চাই, তাহলে দেখা যাবে উনি আমাদেরকে একদম ব্রিটিশ আইনের যা তারা আছে সবটাই আমাদের শোনায় যায়। এই পরিস্থিতিতে আমাদের
সিলেট কিন্তু আমরা অপরিচ্ছন্ন ছিলাম না। মেইন জায়গায় উঠে যেতে হবে। আপনারা যদি আমার সঙ্গে একমত হন, কি হবেন না জানি না, প্রত্যেকটা এলাকায় না, বেশ কিছু এলাকায় স্লাম মানে কলোনি, বস্তি কলোনি যেটা বানানো হয়েছে, সেখান থেকে মূল উৎপত্তি আপনার এইসব ময়লা আবর্জনা বা পরিবেশ যত দূষণের ব্যাপার সব এখানে, যত ধরনের ক্রাইম বলেন আর আপনার ময়লা আবর্জনা স্যানিটেশনের কথা বলেন, খাবার আমরা এবং বিভিন্ন অর্গানাইজেশন যখন দিয়ে কাজ করাই, তখন আমি সেদিন গেছিলাম ইউএনডিপির কিছু প্রজেক্টে রেখেছি যে বস্তি কলোনিতে আমরা ফুটপাত করে দিচ্ছি, খাইবার পানি করে দিচ্ছি। এখন আমরা করলাম অসহায় মানুষদেরকে বাইরে থেকে আমরা সাহায্য করলাম, মালিক পক্ষ করলেন কি ভাড়া বাড়ায়। তাহলে এই যে 500-600 টাকা বাসা ভাড়া, এখন উনিকেই আমরা পানির ফ্যাসিলিটি দিয়ে দিলাম, ফুটপাত করে দিলাম, আমরা ইউএনডিপি থেকে সাহায্য নিয়ে আমরা টয়লেট করে দিলাম। এখনই উনি মালিক সাহেব বাইরে বললেন না, এখন তোমার ভাড়া 2600 টাকা দিতে হবে, 3000 টাকা দিতে হবে। এখন যদি আমি যাই গিয়ে এখন আমি যদি ট্যাক্স বসাই, তাহলে আবার আন্দোলন শুরু হয়ে যাবে যে আমাদের উপর অবিচার করা হচ্ছে, আমরা বস্তি কলোনির উপরে ট্যাক্স দিচ্ছি। অথচ বস্তি কলোনি থেকে আপনি দেখেন বাসা আপনার প্রাইভেট কলোনি বা অ্যাপার্টমেন্টে যত টাকা পান তার থেকে বেশি দিতেছেন ওনারা। ওনারা ব্যক্তিগত আর্নিংয়ের জন্য সমস্ত পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। সে ব্যাপারে আমরা আপনারা সহ পরিবেশের সবাই আমরা নিশ্চয়ই সিটি কর্পোরেশনের পরিষদের পক্ষ থেকে আমরা একটা নীতিমালা তৈরি করবো। ওয়ার্ডে আমরা অলরেডি করেও, এখন আমরা বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদেরকে নিয়ে এই মালিকদেরকে এনে প্রথমে আমরা মেসেজ দেবো, এতে আমি মনে করি আপনাদেরকেও সামাজিক বিভিন্ন সংগঠন, বেলা বলেন, আমাদের সুজন বলেন, আমাদের পরিবেশ বলেন, আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন, আপনাদেরকে দিয়ে এই আমাদের কাউন্সিলর অফিসে যখন এটা বসলো, তখন এসে বলবে ওনারা আমরা ভোট দেই নাই বলে উনি আমার উপর আক্রমণ করেছে, আমরা বলবে যে উনি ওনারটা দেন, এই নানান ধরনের। তো যদি আপনারা এই ওদের সঙ্গে আমাদের পরিষদের সদস্যদের সঙ্গে এই কমিটি কিছু মানুষ উপস্থিত থাকেন, আর আমরা যদি তখন বলবে না সিটি কর্পোরেশন তো একা, সামাজিকভাবে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিকরা আছেন, আইনজীবী আছেন, সবাই মিলেই চাচ্ছেন যে না এই পরিবেশ থেকে আমরা পরিবর্তন করতে চাই। যাই হোক, আপনাদের সব পরামর্শগুলো আমরা একটা সামাজিক করে আমরা খুব অতি সত্বর আপনাদের বিশেষ প্রয়োজন যারা এটার সঙ্গে রিলেটেড এদেরকে নিয়ে আমার পরিষদের সম্মানিত সদস্যদেরকে নিয়ে আবার আমি একবার বসবো, আপনাদের প্রস্তাবনা নিয়ে আমার পরিষদের তারা কি অপিনিয়ন দিচ্ছেন সেই অপিনিয়ন তারা আবার রেডি করেন, তারপরে তাদের মতামত সহ আপনারা মনে নিয়ে একটা ফাইনাল সময় নিয়ে আমরা এই ব্যবস্থা দিই। আজকে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আজকে একটু পরেই আমি সমস্ত কাউন্সিলরদের অফিসে সরকারের নির্দেশনা অনুযায়ী আমি ওনাদেরকে চিঠি দিয়ে দেবো যে প্রত্যেকটা মসজিদ, মন্দির, গির্জা থেকে গণনা বিশেষ করে মসজিদে মাইক যুগে আমাদের সরকারের বর্তমান যে সরকারের যে নীতিমালা সেটা প্রচার অভিযান নামবে এবং সমস্ত বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মসজিদ থেকে শুরু করে ইভেন আজকে থেকে বলা হয়েছে যে আমরা পরিষদ পুরো মিটিংই আমরা ফিজিক্যাল মিটিং করতে পারবো না, সবাই আমাদের জুমের মাধ্যমে আসতে হবে। এই জুমের মাধ্যমে আসতে গেলে আমি কতটা জুমের মধ্যে যে পড়ি আমার জানছে ইকবাল ভাই আজকে এটা আরো সুন্দর হবে। এটা তো আমার না, এটা তো আপনাদের আমাদের পরিষদের মধ্যে আপনাদের নগরবাসীকে আমরা যাতে একটা সভাপতির বক্তব্য দিয়ে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়। আমরা আজকে সিলেটে সকাল 10:30 থেকে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এই নাগরিক সংলাপ চালিয়ে যাচ্ছিলাম। আমাদের এখানে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আলী আকবর সাহেব প্রথমে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তারপরে একটা ভিডিও চিত্র আমরা প্রদর্শিত হয়েছে। তারপরে তার উপরে 12 জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছে। এর মধ্যে সিলেট প্রেস ক্লাব, সিলেট সুশাসনের জন্য নাগরিক, সুজন সিলেট, টিআইবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপরে আপনার পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা, কাশ্মীর রাজার যে প্রতিষ্ঠান, হাওর উন্নয়ন পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকের যে মতামত সেগুলোকে আমরা সামারাইজ করে একটা ফর্মাল রিকমেন্ডেশন আকারে আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে পৌঁছে দিব এবং সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান এবং প্রশাসনের কাছে আমরা পৌঁছে দিব। এরপরে আমাদের এখানে বক্তব্য রেখেছেন নির্ধারিত আলোচক হিসাবে জনাব ফারুক মাহমুদ চৌধুরী, ইকবাল সিদ্দিকী, ডক্টর জহির বিন আলম এবং সর্বশেষে বিশেষ অতিথি নূর আজিজুর রহমান এবং আজকের প্রধান অতিথির বক্তব্য শুনলেন। আপনারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করেছেন, এই জন্য আমি বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা সেটা গ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমি আরেকটা অনুষ্ঠান চাচ্ছি আমাদের